ক্লোজ বেস রাইটিং সম্পর্কে আমরা দুইটা ক্লাস নেব। একটা আজকে ক্লাসটা নেব আমরা যে গত যে ক্লাসগুলো করাইছি ক্লোজ বেস রাইটিং এর উপর, এটা একটা রিভিউ ক্লাস, রিভিশন ক্লাস। আর নেক্সট যে ক্লাস নেব এটা হচ্ছে যে ক্লোজ বেস রাইটিং এর উপরে ফোকাস রাইটিং এর অ্যাপ্লিকেশন, ওইটা মানে দুইটা ক্লাস নেব এই জন্যই। আচ্ছা, প্রথমে দেখেন বেসিক্স অফ ক্লোজ বেস রাইটিং। আচ্ছা, ক্লোজ সম্পর্কে তো সবার একটা আইডিয়া আছে, বলেন তো ক্লোজটাকে। স্যার যেখানে একটা ফিনাইট ভার্ব এবং তার সাবজেক্ট থাকবে। রাইট, মানে যেখানে একটা সাবজেক্ট কি ফাইনাইট ভার্ব থাকবে সেটাই কি ক্লোজ। বেসিক্যালি আমরা এটাই তো বুঝি, মানে সহজ শর্তে যদি আমরা বলতে চাই যে না, একটা কথা মনে রাখবেন, এই সব সেন্টেন্সই কি ক্লোজ, বাট সব ক্লোজই কি সেন্টেন্স না। মানে ক্লোজের শর্ত কি থাকবে বলেন তো? সাবজেক্ট, হ্যাঁ ক্লোজের শর্ত হচ্ছে কি থাকবে, ওই সাবজেক্ট প্লাস কি থাকবে ফাইনাইট ভার্ব না, সাবজেক্ট প্লাস কি ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে ক্লোজের শর্ত। না ক্লোজের শর্ত না, সেন্টেন্সের শর্ত। কিন্তু ক্লোজের মধ্যে অতিরিক্ত কি আসে বলেন তো? ক্লোজ মার্কার আসে না? জি স্যার, ক্লজ মার্কার। ক্লোজ মার্কার প্লাস কি সাবজেক্ট প্লাস ভার্ব, ব্যাপারটা এরকম না? জি ক্লোজ স্যার। মার্কার কিন্তু চলে আসে ক্লোজের সাথে। আচ্ছা, খুব বেশি একটা বেসিক আজকে বলবো না, কারণ আমরা বেসিক সম্পর্কে অনেক আগে অনেক ক্লাস এসেছি, তো তার জন্য মনে হয় না যে খুব বেশি একটা বেসিক বলার দরকার আছে, আমার কাছে যা মনে হইতেছে আর কি। তো মোটামুটি আর কি বলবো, যতটুকু প্রয়োজন ততটুকুই বলবো। আচ্ছা, প্রথমে আসেন বেসিক্যালি ক্লজ কি। ক্লজ হচ্ছে যার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা পার্ট ভার্ব থাকবে, এবং ক্লজ গুলো ব্যবহৃত হয় সাধারণত কি বড় বাক্যে, কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্সে কি ব্যবহৃত হয়। দেখেন এই যে বেসিক্স অফ ক্লজ বেস রাইটিং আলোচনা দেখেন। ফার্স্ট, when two or more related sentences। আচ্ছা, ক্লজ বেস রাইটিং এর ফার্স্ট কন্ডিশন কি বলেন তো? প্রথম কন্ডিশন হচ্ছে রিলেটেড সেন্টেন্স, মানে একটা সেন্টেন্সের সাথে আরেকটা সেন্টেন্সে কি থাকবে, রিলেশন থাকবে। আর রিলেটেড থাকলে আপনি কি করতে পারবেন? হ্যাঁ, রিলেটেড দুইটা অ্যাড করতে পারবো স্যার। হ্যাঁ দুইটা দুইটা অ্যাড করতে পারবেন কি, আমরা কি দুইটা অ্যাড করছি, আমরা 5টা 10টা অ্যাড করছি, আমরা শেষের দিকে যে সেন্টেন্স অ্যাড করছি এগুলো তো অনেক বেশি সেন্টেন্স অ্যাড করছি। আজকে কিন্তু বেসিক অল্প বলে আমি কিন্তু প্র্যাকটিসে চলে যাব। আর রিটেন কি সিঙ্গেল সেন্টেন্স, যখন বলছে দুই বা তার বেশি রিলেটেড সেন্টেন্স অথবা ক্লজ গুলো একটা সিঙ্গেল মানে কি সিঙ্গেল সেন্টেন্স একটা সেন্টেন্সে লেখা হয়, তাকে বলা হয় কি ক্লজ বেস রাইটিং। আচ্ছা, ক্লজ বেস রাইটিং ইজ ক্রুশাল ফর ইমপ্রুভিং রাইটিং স্কিল সাচ এজ ফোকাস রাইটিং। কিসের জন্য লাগবে? ফোকাস রাইটিং, এসে রাইটিং এন্ড এনি আদার প্রফেশনাল রাইটিং। যদি আপনি ফোকাস রাইটিং লেখেন, এসে রাইটিং লেখেন, অনুবাদ করেন, অথবা যে কোনো প্রফেশনাল রাইটিং লিখতে যান, তাহলে আপনার কি ক্লজ বেস রাইটিংটা কি মাস্ট। আচ্ছা, এরিয়া অফ ডিসকাশন এগুলো তো আমরা বেসিক আগেও বলছি নাকি, ওই যে ক্লজ কি কি, যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ অথবা মেইন অনেকবার ক্লজ, বলছেন স্যার। এটা অনেকবার বলছে, ঠিক আছে। আচ্ছা, এরপর যে ডিপেন্ডেন্ট ক্লজ, কোঅর্ডিনেট ক্লজ, এগুলো সম্পর্কে আলোচনা করছে, যে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ আছে। কিন্তু আমি রিভিউ ক্লাস দিচ্ছি। রিভিউ ক্লাস মানে কি পুরো ক্লাসটা আজকে আমি কিন্তু একটা ক্লাসে শেষ করে ফেলবো, ঠিক আছে। যার জন্য এগুলো খুব জি বেশি স্যার। মানে আচ্ছা, মানে এই আলোচনাটা আজকে করতেছি এই জন্যই, যাতে আমি এই নেক্সট ক্লাসে এর পরবর্তী ক্লাসে কিন্তু আমি ফোকাস রাইটিং ক্লোজ বেসটা পুরোপুরি দেখাবো, যে কিভাবে এটা অ্যাক্টিভলি কাজ করে। যার জন্য এটা আগে একটা রিভিউ নিচ্ছে, কেন আপনারা অনেক সময় ভুলেও যেতে পারেন, অথবা অনেক আগে পড়াইছিলাম আমরা 2 মাস আগে বা 1 মাস আগে। যার জন্য আমরা রিভিউ নিচ্ছি, কারণ এটা আমরা এই একেবারে শুরুর দিকে ক্লাসের মধ্যে পড়াইছিলাম, ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাসগুলোতে আমরা কি এই ক্লাসগুলো নিয়েছিলাম। এখন দেখেন কি এরপর বলছিলাম কি রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ, আবার রিডিউস কি ছিল, অ্যাডভার্ব ক্লজ, রেস্ট্রিকটিভ ক্লজ, নন রেস্ট্রিকটিভ ক্লজ, ক্লজ মার্কার, ফ্রেন্ড ভয়েস, এগুলো ছিল নাকি। এবং 3 ধরনের রাইটিং হয় দেখেন, এক নাউন ক্লজ বেস রাইটিং, অ্যাডজেক্টিভ ক্লজ বেস রাইটিং, অ্যাডভার্ব ক্লজ বেস রাইটিং। বলে নি তিনটা রাইটিং এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা আমার ফোকাস রাইটিং এর জন্য? স্যার অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ বেস রাইটিং। এই তিনটার মধ্যে মানে তিনটাই ইম্পর্টেন্ট, হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোনটা? স্যার অ্যাডজেক্টিভ ক্লজ বেস রাইটিং। হ্যাঁ, অ্যাডজেক্টিভ ক্লজ বেস রাইটিং হচ্ছে আমার কাছে কি মোস্ট ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যে শুধুমাত্র অ্যাডজেক্টিভ ক্লজ বেস রাইটিং এর মাধ্যমে আপনি কি করতে পারবেন, আপনার লেখা 80% প্লাস, হ্যাঁ 80% প্লাস ইমপ্রুভ করবেন শুধু কি অ্যাডজেক্টিভ ক্লজ বেস রাইটিং। তাহলে প্রশ্ন হচ্ছে আমরা তো এই যে মাস্টার হতে পারবো না, ঠিক আছে। ইংলিশ মানে একটা ভাস্ট এরিয়া, চাইলে এত সহজে কি মানে সবকিছু জানা সম্ভব না। বাট শুধু অ্যাডজেক্টিভ ক্লজ জানলে আপনি 80% প্লাস রাইটিং এ ভালো করতে পারবেন। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার কয়টা বলেন তো টোটাল? স্যার 10টা স্যার। স্যার 10টা স্যার, 5টা শিখতে 10টা হবে। বলছি, 10টার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কয়টা বলেন তো? স্যার 5টা 5টা স্যার। স্যার। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 5টা। এই 5টা কারা বলেন তো? স্যার হু ইজ দ্যাট, হুম হুম, হোজ, আর হ্যাঁ হোস। হু, হ্যাঁ এই 5টা হচ্ছে আমাদের কি হু, হুইচ, দ্যাট, দ্যাট এবং কি হু, হুজ। হোজ। আপনি যদি 5টা, হ্যাঁ মানে
অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন আপনার রাইটিং স্কিল অনেক ভালো হয়ে যাবে এই 5টা অ্যাপ্লাই করতে পারলে। মানে টোটালি 10টা, 5টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, বেশিরভাগ কাজে লাগে। এরপর আসেন বিগ সেন্টেন্স অ্যানালাইসিস। এবার অন্যান্য আইটেম বলছিলাম যে হ্যাঁ ওই যে কি আদার আইটেমস ফিউজ বাই ফ্রি রিলেটিভ প্রনাউন when antecedent is silent, অর্থাৎ যখন অ্যান্টিসিডেন্ট কি বলেন তো, অ্যাডজেক্টিভ ক্লজের পূর্বে যে নাউনটা থাকে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, বলে না? জি জি স্যার। স্যার। হ্যাঁ, যেমন আমি স্যার। একটা সেন্টেন্স লিখি এরকম, হ্যাঁ, I know the boy who came here. I know the boy who came here. দেখেন এই সেন্টেন্সটা, এই হুটা আমার কি অ্যাডজেক্টিভ ক্লজ না? এই পূর্বেরটা কি অ্যান্টিসিডেন্ট না? এন্ড জি স্যার, হুটা হচ্ছে আমি রিলেটিভ প্রনাউন। অ্যান্টিসিডেন্ট রিলেটিভ ক্লজ মার্কার অথবা অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার নাকি? আমি চাইলে অ্যান্টিসিডেন্ট কি বাদ দিতে পারি না, ক্রস করে দিতে পারি না? সেন্টেন্সটা স্যার। কি হবে? I know কি হু কাম হিয়ার। who came here. Who came here. তাহলে যদি এরকম বলা হয়, মানে অর্থাৎ কি বলছে, যখন অ্যান্টিসিডেন্ট উজ্জ্ব থাকে তখন এটাকে কি বলা হয়? ফিউজ অথবা ফ্রি রিলেটিভ প্রনাউন। ফিউজ রিলেটিভ প্রনাউন অথবা ফ্রি রিলেটিভ প্রনাউন। যেমন দেখেন কিরকম বলছে, দ্য পিপল হু, আমি এই জায়গায় পিপলটা উজ্জ্ব রাখলে কি হবে? শুধু হু লিখতে পারি। দ্য থিংস হুইচ অথবা দ্যাট, এই যে আমি কি লিখতে পারি? হট লিখতে পারি। দ্য প্লেস ফায়ার, এটা আমি কি লিখতে পারি? শুধু ফায়ার লিখতে পারি, পারি না? জি স্যার। অর্থাৎ আমি চাইলে কি যে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার, তাহলে আমরা কি শিখলাম যে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার গুলো বা অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার গুলো কি থাকতে পারে? উজ্জ্ব থাকতে পারে। থাকতে পারে। অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার কি থাকতে পারে? উজ্জ্ব থাকতে পারে। যেমন কি আমি লিখলাম, হ্যাঁ, যেমন আই নো, লিখলাম কি আই নো দ্য প্লেস, আমি স্থানটিকে চিনি, where he lives, where he lives। সেই স্যার জায়গায় রিডিউস একটা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। দেখেন এই যে where এর পূর্বে কি আছে? অ্যান্টিসিডেন্ট আছে, কিন্তু আমি চাইলে অ্যান্টিসিডেন্ট উজ্জ্ব রাখতে পারি না। যদি উজ্জ্ব রাখি তাহলে সেন্টেন্সটা কি হবে? আই নো কি where he lives। রাখা যায় কিনা বলেন তো? জি তখন স্যার। এটাকে, হ্যাঁ, এটা মনে রাখবেন যে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার উজ্জ্ব থাকতে পারে, এবং সবচেয়ে বেশি উজ্জ্ব থাকে কোন তিনটা বলেন তো? এই কোন তিনটা উজ্জ্ব থাকে? হু, স্যার হু ইজ দ্যাট। রাইট, সবচেয়ে বেশি উজ্জ্ব থাকে এই তিনটা, হু, হুইচ এবং কি দ্যাট। এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি উজ্জ্ব থাকে। অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার হিসাবে আমরা এই তিনটাকে সবচেয়ে বেশি উজ্জ্ব রাখি। আমরা কিন্তু গত ক্লাসে রিভিউ টানতেছি, ঠিক আছে? আপনারা যদি গত ক্লাস যদি সবার করা আছে, আপনি এগুলো বিষয়ে বুঝবেন। আচ্ছা, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার উজ্জ্ব থাকতে পারে। এরপর বলছি কি, অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার কি হতে পারে? কম্পাউন্ড হতে পারে। কম্পাউন্ড শব্দের অর্থ কি? যখন দুই বা তার অধিক অর্থ একসাথে কি যুক্ত করা হয় তখন তাকে আমরা কি বলি? কম্পাউন্ড অর্থ বলি। যেমন দেখেন কম্পাউন্ড, যেমন হো যুগ এভার, মানে কথাটা ছিল মূলত কি? হো না? মূল কথা ছিল হো, কিন্তু যে কি সাথে যুক্ত, যার সাথে যোগ করলাম কি? এভার। এভার মানে হচ্ছে এনি, ঠিক আছে? এভার মানে কি? এনি। তাহলে এটা যদি একসাথে করি তাহলে কি হয়ে যাবে? হো এভার হয়ে যাবে না? বুঝতে পারছেন ব্যাপারটা? মানে কম্পাউন্ড রিলেটিভ প্রনাউন হচ্ছে কি হয়, এই রিলেটিভ প্রনাউনের সাথে কি যুক্ত হবে? এভার যুক্ত হবে, প্লাস কি যুক্ত হবে? এভার যুক্ত হবে। শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, রেসপন্স করেন, নাহলে তো বুঝবো না যে কম্পাউন্ড রিলেটিভ প্রনাউন গুলো কি। যে ওই আমরা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজের ব্যাপারগুলো পড়াচ্ছি, যেমন দেখেন হুয়েভার, আর এগুলো কি বোঝায়? নির্দিষ্ট করে কাউকে বোঝায় না, সবসময় কি বোঝায়? অনির্দিষ্ট ভাবে কি বোঝায়। তাহলে হুয়েভার মানে কি? যে কেউ। হুমেভার মানে কি? যে কাউকে। হুইচসোএভার একই কথা। হুইচসোএভার, হুইচএভার যে কোনোটা। হটএভার যা ইচ্ছা তাই। হোয়ারএভার যে কোনো স্থানে। হোয়েনএভার যখনই। হাউএভার যাই হোক। আপনি বুঝতে পারতেছেন? এই সবগুলোর সাথে কি আসছে? এভার যুক্ত হচ্ছে। যখন কোনো রিলেটিভ প্রনাউনের সাথে কি এভার যুক্ত হয় বা অ্যাডজেক্টিভ ক্লজ মানের সাথে মানে এভার যুক্ত হয় তখন এর নাম কি হয়ে যায়? কম্পাউন্ড রিলেটিভ প্রনাউন। কম্পাউন্ড রিলেটিভ প্রনাউন অথবা অ্যাডভার্ব। আচ্ছা, এরপর স্যার এই দেখেন এভারটা কি রিলেটিভ এনির প্রনাউন মতো দেখেন ইয়া তো, দিবে? এই যে সবচেয়ে, হ্যাঁ, এনি মিনিং দেবে। এভারের মিনিংটা কি জায়গায়? এনি। এভারের মিনিংটা কি? এনি। আচ্ছা, এরপর দেখেন স্যার রিলেটিভ প্রনাউন। হ্যাঁ বলেন। স্যার কত সময় শুরু হয়েছে স্যার? কেবল আসলাম, বাইরে গেছিলাম তো স্যার। ও, শুরু হলে সমস্যা নেই, আপনাদের রেকর্ডিং ক্লাস পাবেনই, 10 মিনিট হবে মনে হয় আচ্ছা এরকম, ঠিক আছে স্যার, 7 খাতা মিনিট রাখবো হবে। তো?
ও আচ্ছা আচ্ছা, 5-10 মিনিট হবে এই আর কি। আচ্ছা, এরপর দেখেন রিলেটিভ প্রোনাউন হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, হোয়াট। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই পাঁচটা, হু, হুম, হুজ এবং কি হুইচ, দ্যাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই পাঁচটাই আপনি যদি সুইটেবলি পাঁচটাই অ্যাপ্লাই করতে পারেন অনেক দূর কি লিখতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন দেখেন রিলেটিভ অ্যাডভার্ব। রিলেটিভ অ্যাডভার্ব বলেন। স্যার এই শীটটা কি দিবেন স্যার নাকি স্যার লিখবো স্যার? শীট তো দিয়ে দিছি, এটা তো ভাই রিভিউ ক্লাস। শীট শীট তো আছে, দেওয়া শীট আছে গ্রুপে আছে ভাই, স্যার। শীট গ্রুপে আছে, শীট দেওয়া আছে ভাই। এগুলো আচ্ছা, রিভিউ ক্লাস দিচ্ছি, মানে ক্লোজ বেস রাইটিং এর উপরে তো আমরা 3-4টা ক্লাস দিচ্ছিলাম, এরপর আমরা স্যার। ফোকাস রাইটিং পড়াচ্ছি। রাইটিং এ হয়তো বা অনেকের একটু প্রবলেম হচ্ছে, যার জন্য এটা রিভিউ টানতেছে যে মূলত রাইটিং গুলো কি। আর আমি কিছু রাইটিং দিব, তো এখন হচ্ছে ফোকাস রাইটিং গুলো আমি নিজেই লিখে দিব আর কি। নিজে যেহেতু লিখে দিব, ক্লোজ বেস রাইটিং স্টাইলে লিখবো, তাহলে এটা আরেকটু রিভিউ কবে করে দিবেন দিব। স্যার এটা? নেক্সট ক্লাস থেকে পাবেন। স্যার পরীক্ষা তো ডেট তো দিয়ে দিল, এই জন্য তো সমস্যা, একটু এরে ভাই তাড়াতাড়ি দিলে। পরীক্ষার ডেট দিয়ে দিছি, পরীক্ষা গেছে না। শুনেন, আমি যে বর্তমানে ব্যস্ত এটা দেখছেন কয়টা ক্লাস বলেন তো? 50টা। 50টা ক্লাস। অনেকে বলবে যে 50টা ক্লাস, আইসে ভর্তি হয়ে বলবে স্যার আমার তো এই সামনের সপ্তাহে পরীক্ষা। এই বেড়া, তো সামনের সপ্তাহে পরীক্ষা তোর ভর্তি হচ্ছে বসে কাটা। এটা কি আমি সামনের সপ্তাহে পরীক্ষার জন্য 50টা ক্লাস দিচ্ছি? এটা হচ্ছে স্যার যাদের, হ্যাঁ বলেন। স্যার কাইন্ডলি আপনি আপনার মতো করে স্যার স্লোই ক্লাসগুলো নেন, কারণ এই পরীক্ষা দিলেই যে আমাদের জব হবে বিষয়টা এরকম না স্যার। রাইট রাইট, শুনেন, আপনারা যদি তাড়াহুড়া করেন, আমি কি তাড়াহুড়া করছি? না স্যার না। আস্তে আস্তে পড়ানোতে লাভ হয়েছে কি, যে আপনাদের দেখবেন আস্তে আস্তে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি ভাবে। খুব তাড়াতাড়ি করলে না আমি শেষ করে ফেলতাম, আপনারা বুঝতে কষ্ট হইতো। স্যার এটা এখন একটু কঠিন করা ভাই। এখন বর্তমানে স্যার ইংলিশটা নিয়ে আমরা যে নিজেদের মধ্যে 50টা অনেকটা। ক্লাস করছি, শুনেন, তা বলেন। স্যার বলছিলাম যে এখন বর্তমানে ইংলিশটা নিয়ে আমাদের মাঝে অনেকটা আমরা অনেক চেঞ্জ হয়ে গেছি স্যার। স্যার এখন ভীতি ইংলিশ কমে গেছে স্যার। মানে যেমন ইংলিশে দেন আমরা এখন মোটামুটি বুঝি, মানে আচ্ছা, ডেইলি স্টার ভাই বলেন বা একটা যে কথা বলি, ইংলিশই বলেন আপনারা এখন বুঝি এই স্যার। জায়গায় যারা হাসো বলি, এই জায়গায় যারা পড়ছেন আপনারা কি একটু বলতে পারেন যে আমি বেসিক পড়াইছি, কোন ক্লাস বেসিক উপর নিছি? আপনারা যে অ্যাডভান্স, যেগুলো সব জানতেন না আমি অ্যাডভান্স সব এগুলো পড়াইছি না? জি স্যার। টোটালি অ্যাডভান্স ছিল না? আমরা জি স্যার। কিন্তু ওই বেসিক পড়াবোই না কেন? আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমি দীর্ঘদিন পড়াই না, আমি ইসিসি টিচার ছিলাম, আমি সাইকোলজি টিচার ছিলাম, অ্যাচিভমেন্টের প্রায় 4 বছর যাবত ক্লাস নিচ্ছি। আমি তো একটা জিনিস লক্ষ্য করলাম যে মানুষ সব এভারেজ, মানে এভারেজ ইংলিশ সবাই জানে, একটা লেভেল পর্যন্ত সবাই জানে, কিন্তু আমরা কোচিং এ গিয়ে কি কাজটা করি, ও যে জিনিসগুলো জানে ওই জিনিসগুলো আমি শুধু উপস্থাপন করি। এতে লাভ হয় কি, ও জানা জিনিসগুলো শিখে আলটিমেটলি তার কোনো ইমপ্রুভমেন্ট হয় না, জাস্ট খালি ও এইগুলো শিখে। অ্যাকচুয়াল ঘটনাটা কি? অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে যে তার ওই জিনিসগুলো জানা দরকার যেগুলো তার এক্সামের জন্য কাজে লাগবে। আমি আপনাকে ক্লোজ বেস রাইটিং কে আপনাকে ইংলিশে পড়াচ্ছি না, এটা আপনাকে সরাসরি ফোকাস রাইটিং প্লাস অনুবাদের জন্য পড়াচ্ছি। বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা কিন্তু যারা আমার কাছে পড়ছে মিনিমাম, ওরা নিজেরা জানে যে ওদের বেসিক্যালি অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আর আমরা যে 50টা ক্লাস করছি কি, এই ক্লাসের মানে কোর্সের মেয়াদ থাকবে 4 মাস প্লাস, ঠিক আছে? ওর প্রস্তুতি কেন? কারণ হচ্ছে কি, একজন মানুষ যখন ব্যাংকের প্রিপারেশন নিবে, তার প্রিপারেশনের জন্য 6 মাস সময় লাগবে না? আপনি কি বলেন? 6 মাস মিনিমাম প্লাস স্যার, সময় লাগবে কিনা? লাগবে। মিনিমাম। সে হ্যাঁ, 6 মাস লাগবে, তো সে 4 মাস ইংলিশ পড়বে। এখন যদি সে যদি বলে যে আমার সামনে একটা পরীক্ষা আছে, আমার 15 দিন পরে পরীক্ষা, তার জন্য তো এই কোর্স আমি রেডি করি নাই। আমার মানে চিন্তাটা হচ্ছে যে কোর্সটা আমি মানে এরকম ভাবে রাখবো যে মানুষ স্থায়ী ভাবে মানে উপকৃত হবে, ঠিক আছে, বেনিফিট হবে, মানে এটা একদিন কাজে দিবে, ডে বাই ডে ইমপ্রুভ হবে, মানে অনেকটা ইমপ্রুভ হবে না। আমরা যে টপিক গুলো নিয়ে আলোচনা করি সবগুলো হচ্ছে কিন্তু মানে কি হট টপিক, সব ইম্পর্টেন্ট। ফোকাস রাইটিং, ট্রান্সলেশন, এই নেক্সট ক্লাস থাকবে আপনাদের হচ্ছে কম্প্রিহেনশন বা প্যাসেজ সলভিং, বিজনেস লেটার, মানে সবগুলো হচ্ছে বাজারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। মানে বেসিক বেসিক তো আপনি জানেন ভাই, এই ব্যাংকে একটা স্টুডেন্ট পরীক্ষা দিবে, ও বিবিএ এমবিএ করা, মাস্টার্স কমপ্লিট করা, ওর কি আপনার মনে হয় বেসিক ইংলিশ জানে না? ওকে টেন্স বোঝে না, ভয়েস বোঝে? অবশ্যই বোঝে। যে ছেলেটা বা যে মেয়েটা কি ব্যাংকে পরীক্ষা দিবে, ওর লেভেল একটা আছে, আমরা ওই লেভেল থেকে আপার লেভেলটা পড়াই, এটা আমরা সবসময় করবো আর কি। আমরা এটাই মানে ধরে রাখবো ধারাবাহিকতাটা। ধরে রাখেন। এই আপনারা তো একটা কাজ করেন না, আমার এই পোস্টে তো লাইক কমেন্ট দেন না, আপনারা তো নীরব হয়ে গেছেন না। না স্যার, না স্যার, আমরা লাইক ও, কমেন্ট আমরা দেখি তো না তো। পড়ি স্যার। আরে পরে স্যার দেবেন কেন? একটু লাইক মানে এটা তো অ্যাড দিছি, এটা কিন্তু আজকে রাতে আমি এটা পোস্ট করবো, ঠিক আছে? আমাকে অনেকে চিনে না, আজকে আমার এই আমাদের এলাকারই মানে গেটার মেশিনে এক মেয়ে ফোন দিয়ে বলতেছে যে স্যার আমি তো খোঁজ খবরই জানি না যে এরকম একটা কোর্স আছে। আমি তো বললাম আমি তো এই কোর্স করাই প্রায় 4 মাস, বা এর আগে আমি অফলাইনে পড়াইতাম নীলকাতে, আমার তো কোনো বিজ্ঞাপন ছিল না বা অ্যাড ছিল না, যার জন্য কিন্তু অনেকে জানতোই না যে এরকম একটা কোর্স আছে। স্যার
মূলত স্যার আপনি যখন কোচিং এ তো ক্লাস নিতেন এই জন্য পড়ায় আমরা আপনাকে চিনতাম আমি স্যার। এডে আপনার যাবো কথা আজকে থেকে, মানে এডে যাবো আর কি, কালকে থেকে অ্যাড পাবে আর কি। আপনি একটু লাইক করবেন, যারা এটা আবার বলে দিতে হয় তো। না স্যার, এটা মুক্ত হস্তে দিব স্যার। আমাকে শুনেন, আমি ডিরেক্ট ক্লাস নিচ্ছি 20+ স্টুডেন্ট, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু প্রশ্ন হচ্ছে আমি তো কিন্তু বিজ্ঞাপন বিমুখ ছিলাম। আমি যখন প্রাইভেট পড়াই এই একটু ফেসবুকে নড়াচড়া দেই আর কি। এছাড়া আমি ফেসবুকে আমার মেসেঞ্জার আজীবন অফ ছিল, ঠিক আছে? আমি যে আপনাদের ব্যবসা শুরু করছি, মেসেঞ্জার আমাকে সবসময় পাওয়া যায় বা আমি থাকি ফেসবুকে। আমি ওই যে মোবাইলটা অন রাখি, মানে কেউ কি জানতে চাইলে কিছু নাকি। এর আগে আমার সবসময় মেসেঞ্জারটা অফ থাকতো, আমি যে ফেসবুকে ঢুকে কেউ জানতোই না ব্যাপারটা এরকম। যাই করবো আর কি। আর এটার একটা উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে লং কোর্স, তো ঠিক আছে, 50টা ক্লাস মানে কমপ্লিট ক্লাস, মানে এই জায়গায় কিছু গ্যাপ রাখবো না। কোর্স কিন্তু অলরেডি কি 2000 ছিল না আপনাদের সময়, জি স্যার। 2040, এটা অলরেডি 3000 করে হয়েছে। অনেকেই বলবে যে 3000 কোর্স, মানে কোর্স 3000, কোর্সে ভলিউম বাড়াইছি কত বলেন তো? কোর্সে ক্লাস বাড়াইছি 23টা, ঠিক আছে? স্যার এই কোর্সটা আপনার এখানে করার পরে ওর আর অন্য কিছু করতে হবে না, ও যদি 23টা এটুকু ক্লাস যদি ধরে বাড়াইছি, রাখতে টাকা পারে। বাড়াইছি মাত্র 1000। আর সবকটা ক্লাসে রিটেন, এই জায়গায় কোনো ওইভাবে শুনেন, আমি আমি ওইভাবে এটাকে ডিজাইন করতেছি যে এই জায়গায় কোর্সটা করার পরে, ঠিক আছে? দেখেন, আপনারা কিন্তু আমার প্রথম ব্যাচ ছিলেন, আমি আপনাদেরকে যতটুকু সার্ভিস দিচ্ছি, আপনার কি মনে হয় না দ্বিতীয় ব্যাচটা একটু বেটার সার্ভিস পাবে ওভারঅল? কারণ অনলাইনে আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল মোটামুটি ভাবে। জি স্যার। আপনার প্রথম দিকে দেখতেন আমাদের নেট ডিস্টার্ব করতো বা এই জায়গায় সমস্যা হইতো, একেবারে প্রথম দিকের ক্লাসগুলো এরকম হয় নাই, হয়েছে। কিন্তু নেক্সট ক্লাসগুলো কিন্তু আরো ইমপ্রুভ হবে, এরকম না হওয়ার সম্ভাবনা বেশি। আচ্ছা আসেন, আমরা আপনাকে চাচ্ছি যে রিয়েলিটি পড়াইতে, যা লাগবে তাই। দেখেন এর মধ্যে রিলেটিভ অ্যাডভার্ব, রিলেটিভ অ্যাডভার্ব হচ্ছে 5টা কি, যে হোয়ার, হোয়েন, হোয়াই এবং হাউ। আচ্ছা, এরপরে ডাব্লিউএইচ ওয়ার্ড, ডাব্লিউএইচ ওয়ার্ড 9টা, এবং এরপরে সরাসরি কি বসতে পারে বলেন তো? ইনফিনিটিভ বসতে পারে, 2+ বার, যেমন হোয়াট টু ডু, কি করতে হয়, হাউ টু ডু, কিভাবে করতে হবে, হোয়াই টু ডু, কেন করতে হবে। মানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সরাসরি কি বসতে পারে? 2+ ভার্বের বেস ফর্ম বসতে পারে। আচ্ছা, হ্যাঁ, ভার্বের বিয়র, 2+ ভার্বের বেস ফর্ম, মানে ইনফিনিটিভ, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে ইনফিনিটিভ বসতে পারে। এরপর হচ্ছে প্রিপোজিশন, এগুলো পড়াইছি। প্রিপোজিশনের পরে কি বসে? প্রিপোজিশনের পরে হোম বা হুইচ বসে। মানে যদি প্রনাউন বসে, যে কোনো মানে ক্লোজ মার্কার বসতে পারে। মোস্ট অফ দা টাইম কি বসে? অ্যাডজেক্টিভ ক্লোজ মার্ক হিসেবে কি বসে? হোম অথবা হুইচ। ব্যক্তির ক্ষেত্রে বসে কি হোম, আর ব্যক্তি ছাড়া অন্যান্য সকল ক্ষেত্রে কি বসে? হুইচ। যেমন টু হোম, হুইচ। ফ্রম হুইচ, ফ্রম হোম, ফ্রম হুইচ। আচ্ছা, অন্যান্য এটা তো পড়াইছি। আচ্ছা দেখেন, আবার এই যে হোয়ার পরিবর্তে কি হোয়াট ফর অথবা ফর হুইচ ইত্যাদি ইউজ করা যায় অর্থগতভাবে। এরপর দেখেন ডাব্লিউএইচ ওয়ার্ড। আচ্ছা, এরপর দেখেন নাউন। আচ্ছা, এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে না 9টা, এই টোটাল 9টা ওয়ার্ডের মধ্যে 5টা হচ্ছে আমাদের কি রিলেটিভ প্রনাউন, আর 5টা হচ্ছে আমার 4টা হচ্ছে আমার কি রিলেটিভ অ্যাডভার্ব। 5টা ওয়ার্ড না, 5টা হচ্ছে, 5টার মধ্যে হচ্ছে আমার কি রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন 5টা হচ্ছে আমার মূলত অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার, আর বাকি 4টা হচ্ছে কি রিলেটিভ অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব হিসেবে কি ব্যবহৃত হতে পারে, অ্যাডভার্ব ক্লজ মার্ক হিসেবে ব্যবহৃত হতে পারে। এরপর দেখেন নাউন, পার্সন অথবা কি ব্যক্তি অথবা বস্তু, সাবজেক্ট, অবজেক্ট, প্রিপোজিশন, অবজেক্ট। মানে আমি যে অ্যাডজেক্টিভ ক্লজ বানাবো, অ্যাডজেক্টিভের ফার্স্ট কন্ডিশন কি বলেন তো? অ্যাডজেক্টিভ কাকে মডিফাই করে? অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন কে স্যার? নাউন কে। এখন হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট ওয়ার্ড, নাউন বা বেসিক্যালি নাউন বা প্রোনাউন কে মডিফাই করে। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ বা অ্যাডজেক্টিভ ক্লজ কাকে মডিফাই করবে? স্যার নাউন কে। নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট স্যার। নাউন ইকুইভ্যালেন্ট অথবা নাউন প্রোনাউন বললেই হবে মোটামুটি ভাবে। আচ্ছা, স্যার তাহলে অ্যাডজেক্টিভ কোথায় বসে বলেন? স্যার এখানে যে 3 নাম্বারটা আছে স্যার, এই যে ডাব্লিউএস ওয়ার্ড প্লাস টু প্লাস ভার্ব, হ্যাঁ, এটা কি স্যার? হোয়াট টু ডু, হাউ টু ডু? মানে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে যে এই 2+ ভার্বের বেস ফর্ম বসতে পারে আর কি। এটা শুরু বলে দিলাম যে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে আমরা হয়তো ভাবতে পারি যে 2+ ভার্বের বেস ফর্ম বসতে পারে কিনা। স্যার। ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে কি 2+ ভার্বের বেস ফর্ম বসতে পারে, এতটুকু। আচ্ছা ওকে স্যার। এটা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর আসেন। এরপর হচ্ছে গিয়ে আমরা ছিলাম এদিকে, যে এখন আমাদের কাজ হচ্ছে যে নাউন। আমরা যেহেতু অ্যাডজেক্টিভ ক্লজের জন্য ফার্স্ট কন্ডিশন কি বলেন তো? মানে অ্যাডজেক্টিভ ক্লজ বা ফ্রেজ ইউজ করার ফার্স্ট কন্ডিশনটা কি? তো প্রথমে একটা স্যার ক্লজ মার্কার থাকতে হবে স্যার। হুম, স্যার ওই যে ফার্স্ট ক্লজটা স্যার ওর সাথে সঙ্গতিপূর্ণ ভাবে দ্বিতীয় ক্লজটা লিখতে হবে স্যার।
হুম 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 আর স্যার ক্লজ মার্কার তো দিতেই হবে। ক্লজ মার্কার তো অবশ্যই লাগবে। জি প্রশ্ন স্যার। হচ্ছে যে এই কথা কি শোনা যাচ্ছে না? জি স্যার, এখন শোনা যাচ্ছে স্যার। কোন একজন বলতেছে যে কথা শুনতে পাচ্ছে না, মেসেজ করলে যে কথা শোনা যাচ্ছে না নাকি? আচ্ছা, উনি মনে হয় নতুন তো এই জন্য আমরা শুনতে পাচ্ছি না, এটা হতে পারে। আচ্ছা, এরপর দেখেন, এরপরে আমাদের কি আসছে, বলছি এই যে অ্যাডজেক্টিভটা, অ্যাডজেক্টিভ বা অ্যাডজেক্টিভ ক্লজটা ব্যবহার করবো কার পরে বলুন তো? নাউনের নাউনের পরে। ইমিডিয়েট পরে, ঠিক আছে? মানে অ্যাডজেক্টিভ বসে নাউনের ইমিডিয়েট পূর্বে, আর অ্যাডজেক্টিভ ক্লজ বসে নাউনের কোথায়? ইমিডিয়েট পরে। বলে দিই, দেখেন অ্যাডজেক্টিভ গুলো সাধারণত কোথায় বসে? সিস্টেম যেরকম না, যে নাউন, হ্যাঁ, তাহলে অ্যাডজেক্টিভ গুলো কোথায় বসে? নাউনের ইমিডিয়েট পূর্বে। আর অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ কোথায় বসে? নাউনের অ্যাডজেক্টিভ ইমিডিয়েট পরে। ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ক্লজ বসে নাউনের ইমিডিয়েট পরে। তাহলে একটি নাউনকে যারা মডিফাই করে আর কি হবে? অ্যাডজেক্টিভ অথবা অ্যাডজেক্টিভ ইকুইভ্যালেন্ট ওয়ার্ড। আর অ্যাডজেক্টিভ ইকুইভ্যালেন্ট ওয়ার্ড গুলো নাউনের ইমিডিয়েট পূর্বে বসে, আর অ্যাডজেক্টিভ ফ্রেজ বা ক্লজ গুলো নাউনের ইমিডিয়েট পরে বসে কি নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। আর একটা নাউনের পূর্বে সর্বাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে কয়টা বললেন তো? একটা নাউনের স্যার, পূর্বে 9টা। সর্বাধিক, হ্যাঁ, 9টা স্যার। একটা নাউনের পূর্বে সর্বাধিক অ্যাডজেক্টিভ বসতে পারে কয়টা? 9টা 9টা। না? জি স্যার, আমরা ব্যবহার করব 3টা। আচ্ছা, না, ব্যবহার করবো তিনটা, ব্যাপারটা এটা না যে আমি স্ট্যান্ডার্ড হচ্ছে এটা তিনটা, ঠিক আছে? জি স্যার। স্ট্যান্ডার্ড তিনটা, কিন্তু ইউজ করা যাবে কিন্তু 9টা। এটা কিন্তু আপনাদেরকে অনেক পড়ানো হয়েছে, তো এই বিষয়ে অনেক কথা বলবো না, হ্যাঁ, ক্লাসে যদি রিভিউ ক্লাসটা, এই জন্য এই বিষয়ে কথা বলবো না। আচ্ছা, এরপর অর্থাৎ আপনি শুধু এটাই তো জানেন যে অ্যাডজেক্টিভ ক্লজ এবং ফ্রেজ বসে নাউন ইমিডিয়েট পড়ে, এবং এটা তো আপনার লাগবে, জানতেই হবে। আচ্ছা, এরপর আসেন, দেখেন নাউন কোথায় বসে বাক্যের, মানে আমি অ্যাডজেক্টিভ ক্লজটা নাউনের ইমিডিয়েট পরে ব্যবহার করবো, আর নাউন বাক্য কোথায় বসে বলেন তো? বাক্যের নাউন সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট, বাক্যের অবজেক্ট কি ভার্বের অবজেক্ট, অবজেক্ট, হ্যাঁ, প্রিপজিশনের প্রিপোজিশন অবজেক্ট। অবজেক্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট, বা পসেসিভের পরে যদি একটা ওয়ার্ড বসে তাহলে ওয়ার্ডটা অবশ্যই কি হবে? নাউন নাউন। হবে। এই যে দেখেন নাউনের যে প্লেসমেন্টটা। আচ্ছা, এই যে নাউন হয় বাক্যের সাবজেক্ট হয়, অবজেক্ট হয়, আবার কি প্রিপোজিশনের অবজেক্ট, মানে প্রিপোজিশনের পরে যে নাউনটা থাকে এটাকে বলা হয় প্রিপোজিশনের অবজেক্ট, আবার কি পসেসিভের কি অবজেক্ট। এরপর দেখেন নাউন। আচ্ছা, নাউন আমরা যে নাউন ব্যবহার করবো, আচ্ছা, সবসময় কি আমি নাউন পাবো বলেন তো? না স্যার। হ্যাঁ, না সবসময় স্যার। আমি কিন্তু নাউন পাবো না। তো সবসময় যদি আমি নাউন না পাই, তাহলে নাউন না পেলে আমি আর কি পাইতে পারি বলেন তো? প্রনাউন প্রোনাউন পাইতে পাবো পারি না? স্যার। নাউন না পেলে আমি কি পাইতে পারি? হ্যাঁ, আমরা প্রোনাউনও কিন্তু পাবো। আচ্ছা, এখন দেখেন নাউনের পরিবর্তে, এখন নাউনের পরিবর্তে যে প্রোনাউন, নাউনটা কয় জায়গায় বসে বলেন তো? বেসিক্যালি মানে 11 জায়গায় বসতে পারে, নর্মালি বসে 7 জায়গায়, সবচেয়ে বেশি ইম্পর্টেন্টলি হচ্ছে যে 5 জায়গায় বসে। কিভাবে? বাকি সাবজেক্ট, বাকি অবজেক্ট, প্রিপোজিশনাল অবজেক্ট, পসেসিভ অবজেক্ট, এবং সাবজেক্ট এবং অবজেক্টিভ কমপ্লিমেন্ট। দেখেন একটা নাউন যদি এই নাউনের প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়, তাহলে সেটা হচ্ছে আমার সাবজেক্টিভ প্রোনাউন, কিন্তু কি অবজেক্টিভ প্রোনাউন, আর হচ্ছে কি প্রিপোজিশনাল অবজেক্ট না, অন হিম, প্রিপোজিশনাল অবজেক্ট, আর হিজ টেলেন মানে কি পসেসিভ অবজেক্ট না? জি স্যার। পসেসিভ প্লাস নাউন, দেন পসেসিভ প্লাস নাউন, এটা হচ্ছে পসেসিভের অবজেক্ট, আর প্রিপোজিশন প্লাস নাউন হচ্ছে প্রিপোজিশনের অবজেক্ট, নাকি? তাহলে আমরা একটা নাউনকে কি যদি প্রনাউন হিসেবে পাই, তাহলে পাইতে পারি কি সাবজেক্টের জায়গায় পাইতে পারি, অবজেক্টের জায়গায় পাইতে পারি, প্রিপোজিশন প্লাস অবজেক্টের জায়গায় পাইতে পারি, প্লাস পসেসিভ প্লাস অবজেক্টের জায়গায় পেতে পারি। আচ্ছা, এরপর দেখেন যে নাউন ক্লোজ বেস রাইটিং, এটা নিয়ে আমরা কথা আর না বলি, নাকি আমাদের মূল উদ্দেশ্যের জায়গায় চলে যাই। কারণ জি আজকে স্যার। তো হচ্ছে রিভিউ ক্লাস, তো আর আমরা হচ্ছে যে অ্যাডজেক্টিভ ক্লজ বেস আমরা কি ফোকাস রাইটিং লিখবো, কি অ্যাডজেক্টিভ ক্লজ বেস রাইটিং লিখবো, এই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করি। অ্যাডজেক্টিভ ক্লজ বেস রাইটিং না, দেখেন অ্যাডজেক্টিভ ক্লজ বেস রাইটিং, যে অ্যাডজেক্টিভ ক্লজকে ভিত্তি করে যে আপনি লিখবেন, মানে এটা কেন লিখবেন? যে সেন্টেন্স গুলোকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স করার জন্য ফার্স্ট এন্ড ফরমোস্ট কন্ডিশন হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ বেস লেখা। আর এই লেখাটার জন্য আপনার ফার্স্টে জানতে হবে পজিশন অফ নাউন, নাউনের পজিশন, নাউন কোন কোন জায়গায় বসে, নাউন বাক্যের সাবজেক্ট, নাউন বাক্যের অবজেক্ট, নাউন বাক্যের কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট দু জায়গায় বসতে পারে, সাবজেক্টের জন্য কমপ্লিমেন্ট হলে হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর অবজেক্টের জায়গায় হলে হবে কি অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর প্রিপজিশনাল অবজেক্ট, সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট, প্রিপজিশনাল অবজেক্ট মানে কি প্রিপজিশন প্লাস নাউন, আর অবজেক্ট পসেসিভ মানে পসেসিভ প্লাস নাউন। এই 5টা জায়গায় আমরা কি নাউন বেশি পাবো, এবং এই
আমরা যখন অ্যাডজেক্টিভ ক্লজ বানাবো তখন এই 5টা জায়গায় যে নাউন থাকবে ওই নাউনের উপর ডিপেন্ড করে আমরা অ্যাডজেক্টিভ ক্লজটা বানাবো। দেখেন নাউন প্লাস অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার, দেখেন আর এই অ্যাডজেক্টিভ ক্লজটা কি হবে, এই অ্যাডজেক্টিভ ক্লজ মার্কারটা কি নাউনের ইমিডিয়েট পরে বসবে না, আর অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার ইমিডিয়েট পূর্বে নাউন থাকবে অথবা নাউনের ইমিডিয়েট পরে কি অ্যাডজেক্টিভ ক্লজ মার্কারটা বসবে। এবং এই অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার কয়টা টোটাল 10টা, এই 10টা কারা WH ওয়ার্ড এবং দ্যাট। WH ওয়ার্ড হচ্ছে 9টা আর দ্যাট হচ্ছে 10টা। হ্যাঁ, নাউন কি হয় বেসিক্যালি কি বাকি সাবজেক্ট এবং অবজেক্ট হয়। আমরা যদি একেবারেই কিছু না পারি আমরা যদি এই কাজটা করি যে সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় অবশ্যই নাউন বসবে এবং সাবজেক্ট এবং অবজেক্টের জন্য যেন আমি অ্যাডজেক্টিভ ক্লজটা তৈরি করতে পারি। আচ্ছা, দেন WH ওয়ার্ড হাউ এবং দ্যাট, যে হু হুম হুজ হুইচ দ্যাট হোয়াট হোয়াট when হাউ এবং কি দ্যাট এটসেট্রা। তারপর দেখেন বেসিক্স অফ অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার WH ওয়ার্ড বলছে ফর অ্যাডজেক্টিভ ক্লজ বেস রাইটিং, অ্যাডজেক্টিভ ক্লজ বেস রাইটিং এর জন্য we have to write down a few related sentences based on the previous noun। অর্থাৎ পূর্বে যে নাউনটা থাকবে ওই নাউন বেজ আমাকে কয়েকটা সেন্টেন্স লিখতে হবে এবং ওই নাউনটার অবস্থান কি হতে পারে, ওই নাউনটা আমাকে সাবজেক্টের জায়গায় থাকতে পারে, অবজেক্টের জায়গায় থাকতে পারে, কমপ্লিমেন্টের জায়গায় থাকতে পারে, অবজেক্টিভ প্রিপোজিশন পসেসিভ এরকম থাকতে পারে। আচ্ছা, বলছে বেসিক্স, হ্যাঁ বেসিক ইউজেস অফ অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার WH ওয়ার্ড এবং দ্যাট, যে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কারের যে বেসিক কি ইউজ সেটা হচ্ছে কি, প্রথমে দেখেন নাউন, ফার্স্ট নাউন, দেন প্রথমে কি নাউনটা যদি সাবজেক্টের জায়গায় থাকে আমি অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার কি আনবো বলেন তো, হু So হুইচ who is that? এটা মনে রাখবেন নাউন যদি সাবজেক্টের জায়গায় থাকে মানে সাবজেক্টিভ নাউনের জন্য যে আমি অ্যাডজেক্টিভ ক্লজ বানাবো এই জায়গায় অ্যাডজেক্টিভ ক্লজ আসবে আমার কি হুইচ দ্যাট। নাউনটা যদি কি হয় ব্যক্তি হয়, ব্যক্তির জন্য আমি কি হু বসাবো, কার জন্য ব্যক্তি হইলে হু, বস্তু হইলে আসবে কি হুইচ, আর ব্যক্তি বস্তু উভয়ের জন্য আমার কি আসবে দ্যাট না। আচ্ছা, নাউন যদি ব্যক্তি হয় তাহলে ব্যক্তির জন্য কি আসবে বলেন তো, Who আসবে স্যার? আচ্ছা ব্যক্তির জন্য কি আসবে হু, তো বস্তুর জন্য কি আসবে Which? হুইচ, আর ব্যক্তি বস্তু উভয়ের জন্য আমি কি অ্যাডজেক্টিভ ক্লজ মার্ক হিসাবে That. দ্যাট ব্যবহার করতে পারি নাকি। আচ্ছা, এরপর দেখেন দ্বিতীয়টা হচ্ছে অবজেক্ট। নাউন যদি অবজেক্টের জায়গায় থাকে তাহলে আমি কিভাবে ব্যবহার করব, এই যে So, ফুল whom? অবজেক্টিভ ফ্রম কি হোম না, হোম, আর বাকি হুইচ দ্যাট তো আছে হোম হুইচ দ্যাট। আচ্ছা, ব্যক্তির জন্য হোম, বস্তুর জন্য হুইচ, আর ব্যক্তি বস্তু উভয়ের জন্য কি দ্যাট। এরপর আসছে যে যদি এরকম হয় যে প্রিপোজিশন প্লাস নাউন মানে কি অবজেক্ট অফ প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশন তো থাকবেই। হ্যাঁ, প্রিপোজিশন অফ এই নাউনটাকে আমি কি নাউনের জন্য আমি অ্যাডজেক্টিভ ক্লজ আনবো না, অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার দেখেন, তাহলে প্রিপোজিশনটা থাকবে আর এটার জন্য আমি কি আনবো হোম অথবা হুইচ আনবো। যদি এই নাউনটা ব্যক্তি হয় তাহলে আমি কি আনবো হোম, আর যদি নাউনটা বস্তু হয় তাহলে আমি আনবো কি হুইচ। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যদি নাউনটা ব্যক্তি হয় তাহলে এটা কি হবে So whom? হোম, আর যদি বস্তু হয় Which? বস্তু হলে এটা কি হয়ে যাবে হুইচ, ব্যক্তি হইলে হোম আর বস্তু হলে কি হয়ে যাবে হুইচ হয়ে যাবে। এটা মনে রাখবেন। আচ্ছা, প্রিপোজিশন প্লাস নাউনের ক্ষেত্রে আর মনে রাখবেন আমরা যে জায়গায় অ্যাডজেক্টিভ প্লাস তৈরি করব ওই নাউনকে রিলেট করে একটা বা দুটো সেন্টেন্স বানাইতে হবে। রিলেটটা আমি আগেও দেখাচ্ছি এখনো দেখাবো একটু পরে। দেখেন নোট, যে রিলেটেড প্রিপোজিশন অফ দ্য WH ওয়ার্ড ক্যান বি ইউজড বিফোর এন্ড আফটার দ্য WH ওয়ার্ড, মানে WH ওয়ার্ডের সাথে যে সকল প্রিপোজিশনের রিলেশন আছে ওই প্রিপোজিশন গুলো WH ওয়ার্ডের পূর্বে বসতে পারে পরে বসতে পারে। আচ্ছা, এবার দেন পসেসিভ প্লাস নাউন 5 নাম্বার। এই ক্ষেত্রে দেখেন নাউনটা থাকবে পসেসিভের জন্য আমি কি রাখবো হুজ রাখবো না, পসেসিভ প্লাস নাউন, এই নাউন যেটা আছে নাউনটা থাকবে আর এই পসেসিভের জন্য কি হুজ নিয়ে আসবে, হুজ প্লাস নাউন। ঠিক আছে, হোয়াট হুইচ হুজ প্লাস নাউন ক্যান বি। এটা জিনিস মনে রাখবেন যে WH ওয়ার্ড হচ্ছে টোটাল 9টা, 3টা WH ওয়ার্ডের পরে সরাসরি নাউন বসতে পারে। এই তিনটা হচ্ছে এই 3টা ওয়ার্ড, হোয়াট হুইচ হুজ প্লাস সরাসরি কি বসতে পারে নাউন বসতে পারে। যেমন দেখেন হ্যাঁ এরকম যদি আমি লিখি সেন্টেন্সে, যেমন হোয়াট অথবা হুইচ অথবা হুজ গেম, হুজ গেম ডু ইউ লাইক। দেখেন আসছে না যে হ্যাঁ হোয়াট, দেখেন হুজ গেম ডু ইউ লাইক তুমি কার খেলা পছন্দ করো, হুইচ গেম ডু ইউ লাইক তুমি কোন খেলা পছন্দ করো, হোয়াট গেম ডু ইউ লাইক তুমি হ্যাঁ কি খেলা পছন্দ করো, মিনিং হয় না। এরপরে কিন্তু দেখেন 3টা ওয়ার্ডের পরে কি বসছে নাউন বসছে। স্যার বলেন
স্যার এই হোয়াট, হুইজ, হোস এগুলা স্যার কোন পার্টস অফ স্পিচ স্যার? এটা যদি নাউন হয় তার সামনে কি এগুলা অ্যাডজেক্টিভ? নাউনের পূর্বে যখন যে ওয়ার্ডগুলো বসে এরা সবসময় অ্যাডজেক্টিভ, জি তখন স্যার। এরা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? তো এই জায়গায় হোয়াট হুইচ হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে নাউনকে যারা মডিফাই করে নাউন সম্পর্ক থেকে এরা সবকটা অ্যাডজেক্টিভ, এবং একটা নাউন যদি আরেকটা নাউন সম্পর্কে তথ্য দেয় তো ওই নাউনটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। কি বললাম না, শি ইজ স্কুল গার্ল, হ্যাঁ হ্যাঁ, শি ইজ এ স্কুল গার্ল। তাহলে এই যে দেখেন এটাও নাউন এটাও নাউন, ঠিক আছে? নাউনের পূর্বে একাধিক নাউন থাকলে শেষের নাউনটাই কি হবে? নাউন। পূর্বের নাউনগুলো কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। কেন? পূর্বের নাউনগুলো পরবর্তী নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, অর্থাৎ নাউনের পূর্বে সাধারণত যা বসে বা যা মডিফাই করে এরা সবাই কি হয়? অ্যাডজেক্টিভ হয়, অথবা অ্যাডজেক্টিভ ইকুইভ্যালেন্ট ওয়ার্ড হয়ে যায়। এতটুকু বুঝছেন? জি স্যার। আচ্ছা, পরে আসেন। দেখেন আমরা তো রিভিউ, এই জন্য একটু দ্রুত পড়াচ্ছি, রিভিউ যাচ্ছে। এরপর দেখেন নাউন। তাহলে আমরা কি পাইলাম? ডাব্লিউএইচ ওয়ার্ড কি, এই যে ব্যবহারটা পেলাম যে পাঁচটা। কোন পাঁচটা ব্যবহার হয়েছে? হু, হুইচ, দ্যাট, হুম, হুজ। আচ্ছা, যদি নাউনটা সাবজেক্ট হয় তাহলে হু, হুইচ, দ্যাট, নাকি যদি অবজেক্ট হয় হুম, হুইচ, দ্যাট, প্রিপোজিশন প্লাস নাউন থাকলে ওই প্রিপোজিশনটা বসবে, এরপরে কি ওই নাউনের পরিবর্তে বসবে হুম বা হুইচ বসবে। আবার যদি অন্য ডাব্লিউএইচ ওয়ার্ড ব্যবহার করি, হ্যাঁ, তাহলে প্রিপোজিশনটা শেষে চলে যাবে, ডাব্লিউএইচ ওয়ার্ডটা কি আগে চলে আসবে। আচ্ছা, এরপর দেখেন পসেসিভ প্লাস নাউন থাকে মানে কি হুইচ প্লাস নাউন হবে। আবার দেখেন যদি সময় বোঝাই, হ্যাঁ, নাউন দেখেন এমপিটিআর মানে কি এমপিটিআর, ম্যানার, প্লেস, টাইম, রিজন, যদি কি এই নাউনকে মডিফাই করে আর কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার। বাট এমপিটিআর যদি ভার্বকে মডিফাই করে তখন আর কি হয়ে যাবে? অর্থাৎ যদি এমপিটিআর নাউনকে মডিফাই করে তার নাম হবে কি? অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার। আর যদি ভার্বকে মডিফাই করে তাহলে নাম হবে কি? অ্যাডভার্ব ক্লজ মার্কার। মানে এমপিটিআর যদি নাউনকে মডিফাই করে তাহলে নাম হবে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার। এমপিটিআর যদি ভার্বকে মডিফাই করে নাম হবে কি? অ্যাডভার্ব ক্লজ, হ্যাঁ, অ্যাডভার্ব ক্লজ মার্কার। আচ্ছা, এখন দেখেন সময় বোঝাইতে আমরা কি ব্যবহার করবো বলেন তো? টাইম। আর প্লেসের জন্য আমরা কি ব্যবহার করবো? সময়ের জন্য আমরা সময়ের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার হিসেবে হোয়েন। আর প্লেসের জন্য হবে কি? হোয়ার। ওয়ে, মেথড বা প্রসেসের জন্য হবে কি? হাউ। ওয়ে, মেথড বা প্রসেসের জন্য ব্যবহৃত হবে হাউ। আর পারপাসের জন্য আমরা কি ব্যবহার করবো? হোয়াই। পারপাসের জন্য আমরা কি ব্যবহার করবো? হোয়াই। আচ্ছা, এরপর দেখেন WH ওয়ার্ড ফিউজ রিলেটিভ প্রোনাউন, হ্যাঁ, ইফ অ্যান্টিসিডেন্ট ইজ সাইলেন্ট, যদি অ্যান্টিসিডেন্ট সাইলেন্ট থাকে তো আমরা কি বলি? ফিউজ রিলেটিভ প্রোনাউন। দেন ওয়ার্ড, এই ওয়ার্ডটা মানে হচ্ছে গা অ্যান্টিসিডেন্ট প্লাস দ্যাট বা হুইচ। এই অ্যান্টিসিডেন্ট বা দ্যাট বা হুইচের পরিবর্তে আমি কি ওয়ার্ড বা হোয়াট ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপর আসেন অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার্স WH ওয়ার্ড, দ্যাট এবং হাউ, 10টি টোটাল। আচ্ছা, এই যে 10টি ওয়ার্ড এর মধ্যে যে হু, হুম, হ্যাঁ, হু, হুম, হুজ, হুইচ, দ্যাট, হোয়াট, হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, দ্যাট, 10টা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন প্রিপোজিশন বসে কোন দুটা করবে? এর প্রিপোজিশন প্লাস এর বাইরে কি স্যার কোনো ক্লোজ মার্কার থাকে স্যার আদৌ 10টার না, বাইরে? এই 10টার বাইরে কোনো অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার নাই। এমনি ক্লোজ মার্কার কি আছে স্যার এই 10টার বাইরে হ্যাঁ WH বা আছে তো, অনেক আছে, দেখবেন। যেমন স্যার? কয়েক এটা গুণ নিয়ে আছে স্যার এর। কয়েক গুণ আছে, এটা আমরা তো মূলটা পড়াচ্ছি, শুধু অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে রাইটিংটা পড়াচ্ছি। এই যে দেখেন, এই যে স্ক্রিনশট দিয়ে রাখেন, এই যে ক্লজ মার্কার সব কয়টাই। আমরা বেসিক কিন্তু খুব বেশি পড়াই নাই, এটা আগের ক্লাস ছিল তো, আমরা জাস্ট রিভিউটা আনতেছি। হ্যাঁ, ক্লোজ মার্কার সব কয়টাই WH ওর ভাগ দাও, দেখেন এই জায়গায় 50টা 60টার মধ্যে দেওয়া আছে। স্যার আজকে ডাব্লিউ এই শীটটা একটু দিয়ে দিয়েন স্যার কাইন্ডলি। আবার স্যার ও অনেক কিন্তু আগে দেওয়া রয়েছে, আছে। অনেক আগে চলে গেছে স্যার, খুঁজে পাওয়া যাবে না স্যার, কাইন্ডলি একটু তাই আজকে আচ্ছা, দিয়ে দেওয়া দিন। দিব না, দেবো না, গ্রুপে দেওয়া দিব না, মেসেঞ্জার গ্রুপে দেওয়া দিব না আবার। আচ্ছা ঠিক আছে দেন। এই যে দেখছেন এই সব কয়টা অ্যাডজেক্টিভ ক্লোজ মার্কার, এগুলো তো প্রথম দিকে সবটাই পড়াছে ডিটেল। আচ্ছা, পরে আসেন। মানে যে অ্যাডজেক্টিভ ক্লজটা আছে একটা মানে একটা পার্ট করতেছে ভালোভাবে, ঠিক আছে? দেখেন এই অ্যাডজেক্টিভ ক্লজটাই তো আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট। মানে WH ওয়ার্ড এই 10টা বসতে পারে, 9টা একটা 10টা। আবার বসতে পারে কি প্রিপোজিশনের সাথে কি বসতে পারে? প্রিপোজিশনের পরে হুম এবং হুইচ। আবার WH ওয়ার্ড প্লাস প্রিপোজিশনের পরে বসতে পারে। আবার একটা আছে না কোয়ান্টিটিভ ফ্রেজ, মনে আছে? এই কোয়ান্টিটিভ ফ্রেজের কথা মনে আছে? জি স্যার। কোয়ান্টিটিভ ফ্রেজের পরে কি বসে? হোম, হুইচ, হোজ। এই যে বলছিলাম যে কোয়ান্টিটিভ ফ্রেজের স্ট্রাকচারটা এরকম, কোয়ান্টিটিভ ফ্রেজ প্লাস অফ প্লাস হোম, হুইচ, হোজ, এই তিনটা কি বসতে পারে? মানে কোয়ান্টিটিভ ফ্রেজ কারা? এদের সাম অফ হুম মানেটা কি স্যার? বা হুইজ, আমি হোস? বলি এই যে সাম অফ, নান অফ, হাফ অফ, পার্ট অফ, রেস্ট অফ, মোস্ট অফ, অল অফ বলি না, এটা একটা পরিমাণ বোঝায়। এটা হচ্ছে সাম অফ, মানে মনে করেন কিছু মানুষ, ঠিক অ্যামাউন্ট। আছে, এমন পরিমাণ বোঝায়।
মনে করেন এটা আমাদের কি স্যার আমি প্লুরাল বলি মানে উদাহরণটা দেখেন, মনে করেন আমাদের এই ব্যাচে 50 জন ক্লাস স্টুডেন্ট ভর্তিকৃত আছে, এদের মধ্যে কিছু স্টুডেন্ট ক্লাস করতেছে, ঠিক আছে? তো আমি বলতে পারি না সাম অফ কি হোম, এই যে সাম অফ কি হোম, এই যে সাম অফ মানে এদের মধ্যে থেকে কিছু, ঠিক আছে? সাম অফ কি খোঁজ। স্যার এখানে কি এগ্রিমেন্টে স্যার মানে সাবজেক্ট অফ এগ্রিমেন্টে কি স্যার ভার্বটা কি প্লুরাল হবে? না, এটা তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কথা আসবে না, এই জায়গায় কেন আসবে না? এইটা ব্যাপারটা হচ্ছে যখন অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করবো তখন হচ্ছে ব্যাপারটা এরকম হবে, নরমালি ইউজ হবে না। আচ্ছা এটা জি স্যার, সেন্টেন্স জি স্যার। দেখায় নাকি, আপনি বুঝবেন সেন্টেন্স দেখায়, ওকে বিসিএস স্যার। আসলে একটা সেন্টেন্স দেখলে বুঝবেন, ঠিক আছে? এটা কিভাবে ইউজ হয়, হ্যাঁ লিখলাম, এগুলাই তো স্যার দেখতে চাই স্যার। হ্যাঁ মিস্টার আলী, হ্যাঁ মিস্টার আলী হ্যাজ থ্রি সন্স, হ্যাজ থ্রি সন্স, মিস্টার আলী হ্যাঁ তিনজন কি ছেলে আছে কি, দে ওয়ার্ক, দে ওয়ার্ক ইন দ্য সেম অফিস, তার একই অফিসে কাজ করে। আচ্ছা এখন দেখেন আমি এই সেন্টেন্সটা যদি অ্যাডজেক্টিভ ক্লজ বানাই তাহলে কি হবে বলেন তো, বলেন কিভাবে লিখতে পারি আমি? স্যার মিস্টার আলী হ্যাজ 3 sons, all বলেন, of whom। না অল অফ হোম নরমালি কি বানাইতে হবে বলেন তো, মিস্টার আলী হ্যাজ থ্রি সন্স নাকি? স্যার এভাবে লেখা যায় স্যার? স্যার হ্যাঁ মিস্টার আলী হু হ্যাজ 3 sons and all of them হ্যাঁ the same work in the same আচ্ছা হ্যাঁ হ্যাঁ এভাবে লেখা যায়, দেখেন আমি লিখেছি মিস্টার আলী হ্যাজ কি থ্রি সন কি হু, বুঝো হু ওয়ার্ক ইন দ্য সেম অফিস, সেম অফিস, যার একই অফিসে কাজ করে, বুঝছি একটা। আচ্ছা আপনি বলতেছেন এবার লিখতে মিস্টার আলী, দেখেন এই যে মিস্টার আলী তো সিঙ্গুলার, আমি এই ডেটা কার জন্য আনছি, ডেটা কি মিস্টার আলীর জন্য আনছি না সান্সের জন্য আনছি? sons? সান। একটা জিনিস মনে রাখবেন, ওই অ্যাডজেক্টিভ ক্লোজ মার্কারটা হচ্ছে যার জন্য আনবেন তার পাশেই বসবে, মানে অ্যান্টিসিডেন্ট এবং রিলেটিভ প্রোনাউন কি পাশাপাশি বসে, এই কথাটা মনে আছে? জি স্যার। অ্যান্টিসিডেন্ট, আমি আসলে এত ডিপে যাওয়ার আজকে উচিত হবে না, অ্যান্টিসিডেন্ট প্লাস রিলেটিভ প্রোনাউন তারা সবসময় কিন্তু পাশাপাশি বসে, দূরে বসালে হবে না। আমি প্রি ক্লাসের বিষয়ে কথা বলি, হ্যাঁ অ্যান্টিসিডেন্ট প্লাস কি হয় রিলেটিভ প্রোনাউন কি পাশাপাশি বসে। আচ্ছা তাহলে যেটা কিন্তু আলীর জন্য আসে না, কিন্তু আলীর জন্য আনতো তাহলে আমি এটাই দিতাম মিস্টার আলী হু হ্যাজ থ্রি সন্স, ঠিক আছে দিতে পারতাম, ঠিক আছে। আচ্ছা এরপর যদি আপনি সেন্টেন্স এভাবে লেখেন সেন্টেন্স ভুল হবে না, আমি বুঝাতে পারতেছি? জি স্যার। আচ্ছা দেখেন এই যে মিস্টার আলী হ্যাজ থ্রি সন হু ওয়ার্ক ইন দ্য কি সেম অফিস, মিস্টার আলী কি তিনটে ছেলে আছে যারা কি সেম অফিসে কি করে কাজ করে, এটা বুঝতে পারছেন? যার পরিবর্তে বসাবো সেখানে হু। স্যার সাম অফ হুম এটার কোথায় গেল স্যার? কোনটা? সাম অফ হুম যে বললেন স্যার একটু আগে। আচ্ছা এখন দেখেন, হ্যাঁ এই জায়গায় এই সেন্টেন্সটা এখন আমি এই সেন্টেন্সটা কিভাবে লিখতে পারি, কোয়ান্টিটিভ ফ্রেজে লিখতে পারি। এই জায়গা আলী হ্যাজ থ্রি সন্স, হ্যাঁ ক্ষমা দিতে হবে একটা। আচ্ছা তাদের সবাই তিনজনই কাজ করে না, এই যে সাম অফ দিব কেন, অল অফ হোম হবে না, অল অফ হোম ওয়ার ইন দ্য সেম অফিস, এটা বুঝতে পারছেন? এই যে সাম অফ হবে কেন, এই কোয়ান্টিটি ফ্রেজ তো একটা না, কোয়ান্টিটি ফ্রেজ হচ্ছে 15-20টা, আপনি গুগলে সার্চ দেন কোয়ান্টিটি ফ্রেজ লিখে তাহলে পেয়ে যাবেন, সাম অফ নান অফ হাফ অফ পার্ট অফ রেস্ট অফ মোস্ট অফ, আমি তো মনে হয় সেটা দিয়ে দিয়েছি কোয়ান্টিটি ফ্রেজের তালিকাটা। দেখেন মিস্টার আলী হ্যাজ টিচার, হ্যাঁ অল অফ হোম, হ্যাঁ ওয়ার্ক ইন দ্য কি সেম অফিস, অল অফ হোম অল অফ হোজ, ঠিক আছে, অথবা অল অফ দেম হবে না এই জায়গায়, অল অফ হোম হুইচ অথবা কি হোজ হবে, অল অফ হোম যাদের সবাই, কিন্তু অনেকে যা দেখবে যে অল অফ দেম, অনেক সময় এটা ভুল হতে পারে কোন জায়গায় যে দিতে পারে কি অল অফ দেম, অল অফ দেম কথাটা হচ্ছে ভুল, অল অফ দেম হবে না, এটা অল অফ কি হবে হোম হবে, কেন কোয়ান্টিটি ফ্রেজের পরে শুধুমাত্র কি এই হোম হুজ এবং কি যে কোয়ান্টিটি ফ্রেজ প্লাস অফ, কোয়ান্টিটি ফ্রেজ প্লাস অফ প্লাস কি হোম হুইচ
এবং হুজ বসে। কোয়ান্টিটিভ ফ্রেজের পরে হয় বলে কি হোম হুজ এবং হুজ বসে। আর এই কোয়ান্টিটিভ ফ্রেজের পূর্বে অবশ্যই একটা কি দিতে হবে, কমা দিতে হবে। অর্থাৎ আপনি এটাকে দুইভাবেই করতে পারবেন। দেখেন এই সেন্টেন্সটাও স্ট্যান্ডার্ড, এই সেন্টেন্সটাও স্ট্যান্ডার্ড, যেভাবেই করেন। কিন্তু আপনি সেন্টেন্স অনেক সময় এভাবেও পাবেন, অনেক সময় এভাবেও পাবেন। এখন কি কোয়ান্টিটিভ ফ্রেজের ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। কোয়ান্টিটিভ ফ্রেজ মানে কি, যে কোয়ান্টিটিভ ফ্রেজের পূর্বে অবশ্যই একটা কমা বসবে, আর কোয়ান্টিটিভ ফ্রেজের পূর্বে পরে কখনোই দ্যাম বসবে না। কি বসবে? হোম হুইচ হুজ বসবে, হোম হুইচ হুজ বসবে। স্যার যে ড্যাম বসে আপনি বলছেন এটা সম্পর্কে একটু বলছিলেন দ্যাম যে বসে অল না, মানে একটু বল স্যার, আমি একটু বলি স্যার। বলেন। এখানে আপনি বলছেন যে মিস্টার আলী হ্যাজ 3 সন্স, এখানে এটা একটা আলাদা সেন্টেন্স হবে। পরে অল অফ দেম ওয়ার্ক ইন দা সেম ফ্যাক্টরি, সেক্ষেত্রে অল অফ দেম হবে, মানে ওটা আলাদা, ওইখানে কমাটা বসবে না, ফুল স্টপ বসবে। তাহলে সেক্ষেত্রে অল অফ দেম বসে। আপনি এই হ্যাঁ কথাটাই হ্যাঁ বলছেন। হ্যাঁ, সে বলে হ্যাঁ। এখন প্রশ্ন হচ্ছে গা, আমি যদি রিলেটিভ প্রনাউন করছি তখন তো আমার এটা কমা দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে গা, যদি আমি এই জায়গায় ফুল স্টপ দেই, মানে মনে করেন এই জায়গায় আমি ফুল স্টপ দিলাম, তখন আপনি আবার এই যে এটা বড় হাতে করতে হবে অল অফ দেম, তখন আবার লিখতে পারবেন। এখন কি এই বিষয়টা কি ক্লিয়ার নাকি? মানে ফুল স্টপ দিলে যেটা আলাদা সেন্টেন্স, তখন তার আমার এই অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে আর আসতেই আসছে না ব্যাপারটা। আপনি যখন ফুল স্টপ দিচ্ছেন তখন তো সেন্টেন্স আলাদা হয়ে যাচ্ছে, তখন তো আর এই যে মানে অ্যাডজেক্টিভ ক্লজের মধ্যে আসতেছে না ব্যাপারটা। জি স্যার, প্রথম যখন পড়ান স্যার তখন এটা বলছিলেন। অর্থাৎ যখন আমরা ওই অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে বানাবো কোয়ান্টিটিভ ফ্রেজ, তখন এরপরে অবশ্যই হোম হুইচ বা হুজ বসবে। আর যদি নরমালি আমি ইউজ করি, যেমন অল অফ দেম, সাম অল অফ দেম, হ্যাঁ, তাহলে নরমালি হবে অল অফ দেম আর গুড স্টুডেন্ট। হ্যাঁ, লিখতে পারবেন, এভাবে সমস্যা নেই, সিম্পল সেন্টেন্স। আর যখন আপনি মানে কমপ্লেক্স রাখবেন এবং অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করবেন কোয়ান্টিটিভ ফ্রেজ দিয়ে, তখন কোয়ান্টিটিভ ফ্রেজের পূর্বে একটা কমা বসবে এবং এরপরে হোম হুইচ এবং হুজ বসবে। ক্লিয়ার ব্যাপারটা? মানে আপনার প্রশ্ন কি পাইছেন, উত্তর পাইছেন? হ্যালো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, যখন কোয়ান্টিটি ফ্রেজ ইউজ করবেন তখন তারপর অবশ্যই এটা কি কমা বসবে। আচ্ছা, এই যে কোয়ান্টিটি ফ্রেজ দেখেন, দেখছি কোয়ান্টিটি ফ্রেজ প্লাস অফ হোম হুইচ এবং কি হোজ। আচ্ছা, পজিশন অফ নাউন, এই যে নাউনের পজিশনটা ইম্পর্টেন্ট, বাকি সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট, হ্যাঁ, প্রিপোজিশনের অবজেক্ট আর প্রিপোজিটিভের অবজেক্ট। আচ্ছা, নাউন দেন কি বসবে দেখেন তো, নাউনের পরে অ্যাডজেক্টিভ ক্লজ বসবে, এরপরে ভার্ব বসবে। এই নাউনের ভার্বটা হচ্ছে গা এটা, হ্যাঁ। আর এই অ্যাডজেক্টিভ ক্লজ মানে কি, ক্লজের মধ্যে কি অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে না? ক্লজ মানে তো সাবজেক্ট প্লাস ভার্ব থাকবে, এবং এই ক্লজটা হচ্ছে এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য তথ্য দিবে। দিবে। এই নাউনটা, এই নাউনের ভার্ব হচ্ছে এটা, এটা অ্যান্টিসিডেন্ট বলতে স্যার। বলতে, অর্থাৎ কি এক কথা হচ্ছে গা, যে সাবজেক্ট এবং কি ভার্বের মধ্যে কি বসে, অ্যাডজেক্টিভ ক্লজ বসে নাকি? সাবজেক্ট মূলত এবং কি স্যার এই নাউন এবং ভার্বের মাঝখানে অ্যাডজেক্টিভ ক্লোজটা কি কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে? এটা না, কমপ্লিমেন্ট হিসেবে না, কমপ্লিমেন্ট তো বলা যায়, অ্যান্টিসিডেন্ট কিন্তু স্যার। এটা না না বলি কমপ্লিমেন্ট বলা যায়, কিন্তু ওই অ্যাঙ্গেলে, যে অ্যাঙ্গেলে কমপ্লিমেন্ট বলতেছেন, এটা কমপ্লিমেন্ট হচ্ছে গিয়ে বাক্যের পরিপূরক। এটা না দিলে বাক্যটা অসম্পূর্ণ থাকবে, কিন্তু এটা না দিলেও তো বাক্য সম্পূর্ণ থাকবে, এই জন্য এটা কমপ্লিমেন্ট বলা যাবে না। এটা হচ্ছে গিয়ে মডিফায়ার, হ্যাঁ, অ্যাডজেক্টিভ ক্লজ এভাবে বলতে হবে। কেন কমপ্লিমেন্ট ব্যাপারটা, ওই যে ব্যাপারটা কেমন দেখেন তো, যেমন হি ইজ, সে হয়, সেন্টেন্সটা কি সঠিক না ভুল? কেন ভুল? কারণ বাক্যটা পরিপূর্ণ হচ্ছে না। পরিপূর্ণ হওয়ার জন্য আমার আরেকটা ওয়ার্ড লাগবে, হি যে কি, হি যে ডক্টর। স্টুডেন্ট, সে হয় একজন স্টুডেন্ট। এই যে এই অংশটা হচ্ছে হির অতিরিক্ত একটা পরিচয়, এই জন্য এটা কমপ্লিমেন্ট। আর এটা হচ্ছে আমার সাবজেক্ট, আর সাবজেক্টের জন্য বসছে, এই জন্য এর নাম হবে কি, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক আছে? স্যার এবং ওটা তাহলে মডিফায়ার। হ্যাঁ, মডিফায়ার। আমরা বলতে পারি দেখেন, উই মেড হিম, আমরা তাকে বানালাম। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। ব্যাপারটা কিন্তু মিনিংফুল না। আমরা তাকে কি বানাইলাম? উই মেড হিম ক্যাপ্টেন, আমরা তাকে ক্যাপ্টেন বানাইলাম। এই ক্যাপ্টেন শব্দটা হিম সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, এই জন্য এটা অবজেক্ট, আর এটার নাম হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে বাক্যটাকে পূর্ণাঙ্গ করার জন্য, কমপ্লিট করার, একটা বাক্যের মানে ইনকমপ্লিটনেস দূর করে কমপ্লিটনেস আনার জন্য যা যা প্রয়োজন পড়ে এবং যা ব্যবহার করি, সেটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট। আর এটা যদি আমি সাবজেক্টের জন্য নিয়ে আসি, নাম হবে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর যদি এটা আমি অবজেক্টের জন্য নিয়ে আসি, নাম হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এতটুকু হচ্ছে পার্থক্য। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এরপর দেখেন আমরা উদাহরণে আসি। ঠিক আছে, বেশি কিছু উদাহরণ তো আমার আগেও দেওয়া ছিল না, এই ক্লাসটা একটু বাসায় দেখবেন। ঠিক আছে, কারণ এটা বেজে আমরা ফোকাস রাইটিংটা তো ডিটেইল করাবো, কারণ আপনি হচ্ছে ব্যাংক রিটেন পরীক্ষা আটকে যাবেন ফোকাস রাইটিংয়ে। ঠিক আছে, তুলনামূলক যথেষ্ট জটিল। জি স্যার।
যথেষ্ট জটিল, এই জন্য আমরা আর এটাকে- অনেক ব্যাংকের সার্কুলার স্যার এটা ভালোভাবে করতে হবে স্যার। হ্যাঁ, আমরা তো আপনাকে আস্তে আস্তে পড়াচ্ছি, খুব দ্রুত পড়াচ্ছি না কেন? আপনার তো এই যে এই এক সপ্তাহের মধ্যে শেষ করে দিলে আপনার চাকরি হয়ে গেছে না, এরকম তো ব্যাপারটা না। আমাদের 30টা ক্লাস আজকে যাচ্ছে, আরো ক্লাস পাবেন, ঠিক আছে, আরো 10টা 12টা ক্লাস পাবেন বা 10টা ক্লাস মানে ক্লাস পাবেন। পাবো না আস্তে স্যার আস্তে- ক্লাস স্যার? হ্যাঁ, আমরা 50টা ক্লাস পাবো না স্যার? আপনাদের এই শিডিউলে তো 50টা নাই, ঠিক আছে। আমরা তো ফার্স্ট ব্যাচ আর স্যার, একটা- আমাদের তো সব দিকে আছে। আর একটা পাবেন যে ক্লাস তো আগেই কমে গেছে, ঠিক আছে, কমে গেছে না, আপনাদের প্রথম ক্লাস ছিল কটা বলেন তো, সত্যি কথা বলেন। 27টা না, 27টা ক্লাস, ইজার থেকে বাড়াইলাম কটা, 40টা ক্লাস। আর এখন ক্লাস করছি 50 প্লাস। এটার কারণটা কি জানেন? এই 50 প্লাস ক্লাস করার কারণটা হচ্ছে গা, আমরা ওই যে আপনার ফ্রি হ্যান্ডের ক্লাস দিচ্ছি 14টা, ওই যে ট্রান্সলেশনের ক্লাস দিচ্ছি 13টা, ট্রান্সলেশনের ক্লাস 13টা, ফোকাস রাইটিংয়ের ক্লাস 13টা। আমি চাইলে আপনার ফোকাস রাইটিং 13টা নিয়ে দিতে পারি, ঠিক আছে। ফোকাস রাইটিং আমরা ক্লাস হচ্ছে আমাদের স্যার সিলেবাসটা কভার করে দিলে হবে স্যার। শুনেন, কোয়ান্টিটি ইজ নট ইম্পর্টেন্ট স্যার, না কোয়ালিটি থাকলে সিলেবাস 100% কভার হবে, এবং আপনারা একদিন বলবেন যে না আমার ফোকাস রাইটিং হয়ে গেছে, এখন আপনি আমাদের ওই যে বিজনেস পেপার বা কম্প্রেহেনশন নিয়ে যান, এসএসসি ওই দিনে যে নিয়ে যাবেন, সমস্যা নেই। আমাদের সামারি শিখাইন স্যার, তারপর প্রেসে রাইটিং শিখাইন স্যার। হ্যাঁ, সামারি, প্রেসার রাইটিং, সামারি এবং প্রেসার রাইটিং এর ক্লাস থাকবে একটা টেকনিক দিব, আজীবন কাজ করবে, একটা টেকনিক দিব, খুবই ইম্পর্টেন্ট, খুবই সুন্দর স্টাইলটা। ওইটা বাকিগুলো আগামী থেকে ক্লাসে আরো- নেওয়া যায় না? নেওয়া যায়, আপনি চাইলে আজকেও নিতে পারবো, ঠিক আছে, ক্লাস কিন্তু সব বুঝে আজকে না, আছে। আগামী ক্লাসে নেন। আগে ক্লাসে যখন নিবো, আপনি যে ব্রেকআপ হয়ে যাবে না ক্লাসে, না না স্যার, আপনি যেটা শুরু করছেন স্যার ফোকাস রাইটিং, আমরা কিন্তু ওই যে আপনি চাচ্ছেন কিন্তু ক্লাসের তো ব্রেকআপ হয়ে যাবে, এই জন্য আমরা নিচ্ছি না। আমরা চাচ্ছি যে সিরিয়ালি আস্তে আস্তে যাও, আপনারা তো একটু just ধারণা দিলে, সামারি সম্পর্কে একটু ধারণা দিলে একটু ভালো হতো। সামারি ভাই খুব সহজে বলেন। স্যার এই যে যেগুলো স্যার ছোট ছোট ক্লাস স্যার, এইগুলো যদি স্যার আপনি মনে করেন স্যার 4-5টা ক্লাস নিয়ে দেন, তাহলে স্যার ওই টপিক গুলো কভার হয়ে যায়, এটা কিন্তু সুবিধা হয় আর কি স্যার। জি স্যার, কারণ আর আবার স্যার বড় বড় টপিক গুলো যেমন স্যার ফোকাস রাইটিং স্যার আসলে অনেক ক্লাস লাগে, তো যেগুলো স্যার আপনি বলতেছেন এক ক্লাস বা 2 ক্লাসে শেষ হ্যাঁ, এক হয়ে ক্লাস যাবে, তো এগুলো তো এক এইগুলো ক্লাসে, ঠিক আছে। হ্যাঁ, এটা চাইলে এইগুলো- একটা নেওয়া যায়। এইগুলো সামারি করলে স্যার ক্লাসটা আর আমাদের টপিক গুলো প্যাসেজটা একটু কভার দেখাই দেন স্যার। আচ্ছা, নেক্সট রিটেন কবে বলেন তো, কারো রিটেন আছে যে সিনিয়র অফিসারের? আচ্ছা স্যার, 14 তারিখ আছে। ঠিক আছে, করো 14 তারিখ কার কার আছে? সরি স্যার 14 তারিখ আছে স্যার। এই যে আছে স্যার। 14 তারিখ আছে। জি তাহলে স্যার যারা আছে স্যার। আপনাদের জন্য সামারি ক্লাস কয় তারিখ? সামারি ক্লাস নেই 7 তারিখের পরে নেই, পিলিটের পরে নেই নাকি? আর অনেকে তো রিটেন স্যার। দিবে একটা ক্লাস, তো সমস্যা নাই, একটা ক্লাসে সামারি এবং ক্লাসে চলে যাবে, ঠিক আছে। তাহলে এটা আমরা 9 তারিখে নেই নাকি? নেক্সট নেন স্যার। 9 তারিখে না, 10 তারিখে ক্লাসটা, অথবা 8 তারিখ, এটা আপনাদের 8 তারিখ নিব এই ক্লাসটা নাকি? মানে 8 তারিখে নেন স্যার। পরীক্ষার পরে নেই নাকি বলেন? 7 8 তারিখও তারিখে নিলে নিতে ভালো হবে। হয় স্যার, কারণ রাতে তো আমাদের কোনো কাজ নেই, অডিটর পরীক্ষা পিলি শেষ, রাতে রাতে নিলাম, নিয়ে 7 তারিখ রাতে নিলাম, সমস্যা নাই। হ্যাঁ, 7 তারিখে রাতে নিলাম, অসুবিধা নেই। 7 তারিখ অথবা 8 তারিখ হবে আপনাদের সামারি এবং প্রেসারেটিনের ক্লাস, ঠিক আছে। আর আপনারা পিলিটা দিয়ে নেন, ঠিক আছে। পিলিটা দিয়ে, যে সামনে যে পিলি আছে না 7 তারিখে একটা, জি স্যার। ওই যে অফিসারের প্রিলিট ব্যাংকে স্যার, প্রিলিটা স্যার কি কেমন টেকাতে পারে স্যার? তো বিএলও 2000 পোস্টে 2000 হচ্ছে গা পোস্ট, ঠিক হবে মিনিমাম 15-20 হাজার, 15,000 কমে না সহজে সব পিলিটা ঠিক হবে। স্যার কোন ফ্যাকাল্টি প্রশ্ন হবে? আর্টস ফ্যাকাল্টি? হ্যাঁ, আর্টস ফ্যাকাল্টি, ঠিক আছে, তাজ্জব ফ্যাকাল্টি না পড়ে এগুলো টিকতে পারেন, আর পড়েও না টিকতে পারেন। ওই জায়গায় টেন্ডারের সময় লিখিতেছিল 20,000 মতো টিকাবে, 20,000 কম বেশি। হ্যাঁ, 20,000 প্লাস 20,000 কম বেশি, প্লাস মাইনাস 20। তার মানে স্যার শুধু এখানে ম্যাথই করতে হবে স্যার, আর অন্য কিছু করে লাভ নেই। শুধু ম্যাথ করবেন হচ্ছে গা, আর আর্টস ফ্যাকাল্টি কোশ্চেন তো আপনি প্রথম ম্যাথে আনসার করবেন, ঠিক আছে। কেন? ওরা ম্যাথ খুবই সহজ দেয়, ঠিক আছে, পারার মতো। ওরা 30টা ম্যাথ দিলে ওই 30টা ম্যাথের মধ্যে মনে করেন ওই যে ওই 24টা মতো ম্যাথ পারা যায়, সহজ দেয়। আর যদি 24টা ম্যাথ দেয় তাহলে 20টা ম্যাথ পারা যায়। ওদের তো কোশ্চেন আবার 40 করে টিকা যায়, এটা একটা ভালো দিক আছে। হ্যাঁ, কি বুঝতে পারছেন এটা? আচ্ছা, এখন আসলে আমরা প্র্যাকটিক্যাল কিছু যে দেখানো ছিল, যে আমরা দেখাই আপনাদেরকে। আচ্ছা, জিওজেটি ক্লোজটা কিভাবে ইউজ করবে স্যার একটু স্যার, সরি স্যার একটু। বলেন। স্যার এই যেহেতু স্যার 7 তারিখে পরীক্ষা রয়েছে, আবার 14 তারিখে রিটেন স্যার, মানে স্যার এখন কিছু বুঝতেছি না স্যার কোন দিকে যাওয়া উচিত, গোলায় ফেলতেছি স্যার। কোনটা বলে বলতে মানে পারবেন? স্যার এই দুইটা পরীক্ষা রয়েছে তো স্যার, এটাও তো আপনার 2000 পোস্ট, অনেক বড় সার্কুলার স্যার, রিটেন আর পিলি স্যার, কোন সময় পড়বো স্যার বুঝতেছি না স্যার। ও, আপনি কোন দিকে যাবেন? অবশ্যই প্লি এবং রিটেন একসাথে করবেন।
এটা তো কিছু করার নাই। আর ব্যাংকে শুনেন, মানে মানুষ হচ্ছে গা এরকম, আমি যখন ওই যে অফলাইনে ক্লাস নিতাম, এই জায়গায় অনেকে আছে ওরা কি যে শুনছে এরকম, ব্যাংকে যখন ক্লাস নিতাম ওই ক্লাসের মধ্যে গেলে অনেকে বলতো স্যার আমার ওই রিটেন পরীক্ষা ওই রিটেন। আরে ভাই আপনার রিটেন পরীক্ষা ভালো কথা, আপনার প্রিপারেশন তাকে থাকতে নেবেন। মনে করেন যে 7 তারিখ ডেট দিল, এখন যদি ভাবেন হ্যাঁ হ্যাঁ 7 তারিখে ডেট দিছে, আপনি কি জানেন যে এই পরীক্ষার সার্কুলার ছিল 2 বছর আগে? ওরা কবে ডেট দিল এটা তো ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি প্রিপারেশন নিয়ে বসে আছেন কিনা। আমি বুঝাইতে পারছি ব্যাপারটা আপনাকে? জি স্যার। স্যার যার জন্য ওইসব বিষয়ে আপনি অভিযোগ করতে পারবেন না। ব্যক্তিগতভাবে প্রিপারেশন আপনি ক্লিয়ার রাখবেন। আপনি এই জায়গায় আমার কাছে পড়তেছেন, আমি আপনাকে কয়জন স্টুডেন্ট পড়াই বলেন তো? আপনার মনে পরীক্ষা দিন 15,000, আমি পড়াই মাত্র এই জায়গায় 50 জন স্টুডেন্ট পড়াই, ঠিক আছে? ব্যাপারটা এরকম। তো এরা সবাই কোথাও না কোথাও আবার পড়ে, একেবারে যে পড়ে না মানুষ এরকম না, কোথাও না কোথাও কিন্তু পড়ে, ঠিক আছে? আবার অনেকে পড়েই না, অনেকে পড়েও না কিন্তু অভিযোগও করে বেশি। আপনার যে জিনিসটা ল্যাকিংস আছে সেটা আপনি কভার করবেন না। আপনার যদি কভার করার প্রয়োজন না লাগে না করবেন, অসুবিধা কি? ব্যাপারটা এরকম, কিন্তু প্রয়োজন স্যার। পড়লে তো কভার করতেই হবে। বলেন। স্যার আর ওই যে ব্যাংকিং অ্যাব্রিভিয়েশন স্যার এলাবোরেশন স্যার দিতে চাইছিলেন ও পিডিএফ আচ্ছা, ব্যাংকিং যে হ্যাঁ এটা দিয়ে দিব না, জি স্যার। এটা দেওয়া যায়, এটা স্যার। দেওয়া যায় ব্যাংকিং। বলেন। স্যার ব্যাংকের ম্যাথের জন্য কোন বইটা ভালো সবচেয়ে স্যার? ব্যাংকের ম্যাথের জন্য আমার কাছে তো এখন আমি ইউসুফ বলে একটা ম্যাথ বই আছে না, ওটাও ভালো লাগছে। স্যার রিটেনের জন্য কোনটা ভালো হবে স্যার ম্যাথের? ম্যাথে রিটেনের জন্য আপনি ওই যে ইউসুফ বলে একটা ম্যাথ বই আছে, অল ব্যাংকস ম্যাথ, এটা ভালো হবে। প্লাস জাফর ইকবাল আনসারী, দুইটা থেকে একটা। তবে ইউসুফ আলী বইটা আমার কাছে ভালো লাগতেছে, আমি এটা পড়ছি তো এটা ভালো লাগছে। নাম হচ্ছে ব্যাংক রিটেন ম্যাথ, মোহাম্মদ কি ইউসুফ আলী, ভালো বই। এটা হচ্ছে বিগত বছর কোশ্চেন গুলো সবকটাই দেওয়া আছে ফ্যাকাল্টিতে। আর স্যার প্রিলির জন্য কোনটা ভালো হবে স্যার? কি ম্যাথের জন্য? আপনার ম্যাথের, জি স্যার। রিটেনের ম্যাথ করলে তো প্রিলি এমনি হয়ে যাওয়ার কথা ভাই। প্রিলির জন্য আলাদা পড়তে হয় এরকম তো না, কারণ হচ্ছে প্রিলি যে পড়বেন আপনি আলাদা বেসিক নিয়ে যেতে হবে, ম্যাথের কিন্তু বেসিক নিয়ে যেতে হবে। কেন? মানে কোশ্চেন তো করে যে জিমেট ক্লাব অথবা কোনো এক ওয়েবসাইট থেকে অথবা কোনো জায়গা থেকে কপি পেস্ট মেরে দেবে। আপনি তখন কোনো বই পড়লে নিজেদের কমন দেবে না। এই যে শুধু প্র্যাকটিস করবেন, বেসিক টিম নিজে করে যেতে হবে, এই যে শুধু প্র্যাকটিস করতে পারবেন, টপিক বেস প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এটা ইম্পর্টেন্ট ম্যাথের জন্য। সব টপিক পড়বেন না, সর্বোচ্চ 15টা টপিক পড়বেন, এর বেশি পড়বেন না। বেশি পড়লে আপনি কিছু মনে রাখতে পারবেন না। আচ্ছা এরপরে আসেন। ও আচ্ছা, আমরা এই জায়গায় শুরু করছিলাম নাকি, যে যেমন দেখেন এই সেন্টেন্সটা আমরা আগেও পড়াইছি, ঠিক আছে? যেমন জন টিচার্স আস ইংলিশ, জন আমাদের কি ইংলিশ পড়ায়। দেখেন আমরা কিভাবে অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করব। মানে ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে আমরা এই নাউনের জন্য তৈরি করব, নাউনের পরে আমি অ্যাডজেক্টিভ ক্লজ তৈরি করব নাকি নাউনের পরে। এখন জানেন তো জন কথাটা, জন কি একটা নাউন না? আচ্ছা বলেন, জন নাউন না? জনের প্রনাউন কি হইতে পারে? হ্যালো, জনের প্রনাউন হইতে পারে হি, জনের প্রনাউন হইতে পারে হিম, হইতে পারে কি অন হিম, অন হিম হইতে পারে কি হিজ, হ্যাঁ হিজ পারফরমেন্স। হ্যালো, শুনতে পাচ্ছেন? একই হয়ে গেছে হুম, স্যার। জন টিচার্স আস ইংলিশ, জন টিচার্স আস ইংলিশ একই হয়ে গেছে। একই হয়ে গেছে, কিন্তু আমি তো দুটা জিনিস দুরকম ভাবে লিখছি ভাই। একই হয়ে গেছে আপনি বলছেন, কিন্তু আমি তো এটা দুই ভাবে করছি। আপনি দেখেন একই হয় না। এই যে দেখেন দুইটা জিনিস মার্ক করে দেওয়া আছে না, এই জায়গায় দুইটা আন্ডারলাইন করে দেওয়া আছে, একটা আন্ডারলাইন একটা আন্ডারলাইন আছে না? মানে হচ্ছে যে ওই দুইটা হচ্ছে নাউনের জন্য আমি অ্যাডজেক্টিভ ক্লজ গুলো বানাবো, অন্য ওয়ার্ডের জন্য তো না। তখন জনের সাথে দেখেন আমি প্রথম এটাতে বানাবো, এটাতে আমি কাজ করবো জন। তো জন সাবজেক্ট হইতে পারে, বাক্যের জন অবজেক্ট হইতে পারে, জন প্রিপোজিশন অবজেক্ট হইতে পারে, পজিটিভের কি অবজেক্ট হইতে পারে। দেখেন জন যদি সাবজেক্ট হয় তাহলে যদি হি ইজ এ ব্রিলিয়ান্ট টিচার, আচ্ছা হি ইজ এ ব্রিলিয়ান্ট টিচার কার সম্পর্কে বলা হয়েছে বলেন তো? জন সম্পর্কে না? এই যে হিটা কি জন সম্পর্কে বলা হয়েছে, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজটা কি আমি এটা সাবজেক্ট এবং মেইন ভার্বের মধ্যে রাখবো না? মানে মূলত কি সাবজেক্ট মানে মেইন ভার্বের মধ্যে না, এবং যার সম্পর্কে অ্যাডজেক্টিভ ক্লজটা তৈরি করবো ঠিক তারপরে কি বসাবো, তুমি এই জায়গায় বসবে না? তো জাস্ট এরকম হবে না, জন হু ইজ এ ব্রিলিয়ান্ট টিচার টিচার্স আস ইংলিশ, আর এটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝাতে পারতেছি? অর্থাৎ দ্বিতীয়বার যে আমার নাউন প্রনাউনটা থাকবো না, এটা আমি তুলে দিব। মানে আমি যে নাউনের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ বানাবো বা প্রনাউনের জন্য বানাবো, দ্বিতীয়বার ওই রিলেটেড মানে একটা সেন্টেন্স তৈরি করব। তৈরি করার পরে দ্বিতীয়বার ওটা সাবজেক্ট অবজেক্ট ওটাকে আমি বাদ দিয়ে দিব, এবং বাদ দিয়ে কি করবো, ওই জায়গায় আমি অ্যাডজেক্টিভ ক্লজটা কি মানে ইনপুট দিব। অ্যাডজেক্টিভ ক্লজটা ইনপুট দিলেই হয়ে যাবে। দেখেন জন হু ইজ এ ব্রিলিয়ান্ট টিচার টিচার্স আস ইংলিশ,
এই অংশটা কি আমার অ্যাডজেক্টিভ ক্লজ না? এটাকে তুলে দিলেও কিন্তু বাক্য সঠিক। কেন? এটা জন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এই জায়গায় ছিল জন আমার কি ছিল? সাবজেক্ট। আর এই জায়গায় দেখেন উই লাভ হিম ভেরি মাচ, এই জায়গায় জন সাবজেক্ট না অবজেক্ট? কেন অবজেক্ট স্যার? অবজেক্ট। তাহলে অবজেক্টের জন্য আমি আনলে কি আনবো? হুম বা হুইচ আনবো না? জি স্যার। দেখেন জন হুম উই লাভ ভেরি মাচ, হুম উই লাভ ভেরি মাচ টিচার্স আস ইংলিশ। জন যাকে আমরা খুব বেশি ভালোবাসি সে আমাদের ইংরেজি শেখায়। আবার এই জায়গায় দেখেন উই রিলাই অন হিম ফর লার্নিং ইংলিশ, অন হিম যে প্রিপোজিশনের অবজেক্টটা। জি স্যার। আচ্ছা প্রিপোজিশনের অবজেক্ট কি হলে কি হয়? এই যে প্রিপোজিশনটা থাকবে আর ব্যক্তির জন্য হুম অথবা বস্তুর জন্য কি হুইচ বসে। হুইচ। তাহলে উই রিলাই অন হিম ফর লার্নিং ইংলিশ। তাহলে আমরা লিখতে পারি না জন অন হুম উই রিলাই ফর লার্নিং ইংলিশ টিচার্স আস ইংলিশ। প্রিপোজিশন প্লাস হুম বা হুইচ বসে না? আগে বলে দিয়েছিলাম না? আচ্ছা এরপর দেখেন যে উই হ্যাভ সিন হিজ ট্যালেন্ট অথবা টেকনিক্স। আমরা তাদের কি আমরা তার ট্যালেন্ট অথবা টেকনিক্স দেখেন হিজ ট্যালেন্ট হিজ টেকনিক্স, এটা কি জনকে বোঝাচ্ছে না? হিজ ট্যালেন্ট মানে কি জনস ট্যালেন্ট না? জি স্যার। তাহলে এই যে হিজ মানে পসেসিভের জন্য আমি হু জানবো না, আর নাউনটা তো থাকবেই। তাহলে হবে না জন হুজ ট্যালেন্ট উই হ্যাভ সিন টিচার্স অফ ইংলিশ। জন যার ট্যালেন্ট আমরা দেখেছি কি সে আমাদের কি করায়? ইংরেজি পড়ায়। এই যে হিজ ট্যালেন্ট আমরা কেন হুজটা ব্যবহার করি? ঠিক আছে, অর্থাৎ পসেসিভ প্লাস নাউন থাকলে এই পসেসিভের পরিবর্তে আমি হুজ বসাবো। আমরা কিন্তু এসব সেন্টেন্স দেখে অভ্যস্ত, পড়ে অভ্যস্ত, বাট তৈরি করে অভ্যস্ত না। আপনি যখন প্রোক্রাস্টিনেশন লিখতেছেন তখন কিন্তু সেন্টেন্স গুলো আপনি তৈরি করতেছেন। যেহেতু আপনি তৈরি করতেছেন এই জন্য আপনার কি ক্লোজ বেস রাইটিংটা আপনার লাগবে। বুঝতে পারছেন এটা? স্যার হ্যালো স্যার, বলেন। স্যার আমরা যখন পরীক্ষায় বলেন, স্যার বলেন। ফোকাস রাইটিং লিখবো স্যার তখন তো এরকম সেন্টেন্স দেওয়া থাকে না, থাকবে না। যেমন স্যার এই যে আমরা যে 2 নম্বরটা যেটা উই লাভ হিম ভেরি মাচ, হ্যাঁ। আমরা বুঝতেছি স্যার হিমের কারণে এখানে হুম আসতেছে। মূলত স্যার আসলে কোনগুলা রিপ্লেস করে স্যার এগুলো আনবো স্যার? আমরা এখানে তো স্যার উইর পরিবর্তে কি অন্য কোন ক্লোজ মার্কার ব্যবহার করতে পারবো? এটা পরবর্তী এটা পরের ক্লাসে দেখাবো তো বললাম। এটাই তো বললাম যে এটার উপর এটা রিভিউ ক্লাস আছে তো এটা দেখাবো দ্বিতীয় ক্লাসে যে আমি কোন ভাবে রিপ্লেস করে আনলাম নাকি। দেখেন এই জায়গায় রিপ্লেস করার কাছেন কারা কারা বলেন তো? প্রথমবার রিপ্লেস করছেন কারা? ফার্স্ট টাইম দেখেন তো। প্রথমবার তো ফার্স্ট স্যার টাইম আপনার রিপ্লেস জন করছেন স্যার আপনি হি জন স্যার রে। হি। অর্থাৎ না বলি আমি বলছি না যে বাক্যে যে নাউন থাকবে না ওই নাউন রিলেটেড সেন্টেন্স বানাইতে হবে আপনাকে। জন রিলেটেড আপনি যদি মানে এই জায়গায় দেখেন আছে দুইটা পার্ট, সাবজেক্ট আছে অবজেক্ট আছে, এবার প্রিপোজিশন অবজেক্ট হতে পারে। এই জায়গায় আমি প্রথমে বানাইছি জন, আমি জনকে কি জনের পরে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করব। তাহলে আমার জন রিলেটেড সেন্টেন্স বানাইতে হবে। আমি যদি চাই যে ইংলিশের জন্য আমি অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করব ইংলিশের পরে, তাহলে ইংলিশের সাথে সম্পর্কিত আছে রিলেটেড আছে এরকম সেন্টেন্স আমাকে আগে বানাইতে হবে মনে মনে। বানানোর পরে আমি অ্যাডজেক্টিভ ক্লজ বানাবো। যাকে সেন্টেন্স না বানালে তো আপনি অ্যাডজেক্টিভ ক্লজ বানাইতে পারবেন না, কারণ ক্লোজই তো সেন্টেন্স। এবং যেহেতু আপনি এরপরে লিখবেন তাহলে এই যে রিলেটেড হতে হবে না। অ্যাডজেক্টিভ ক্লজ মানে কি? অ্যাডজেক্টিভ ক্লজের আরেকটা রিলেটিভ ক্লজ না? রিলেটিভ স্যার। ক্লজ মানে রিলেশন থাকতে হবে, মানে ওই নাউনের সাথে ওই সেন্টেন্স বা ওই ক্লজের একটা রিলেশন থাকতে হবে, এবং রিলেশন থাকলে শুধুমাত্র কি রিলেটিভ ক্লজটা পড়ানো সম্ভব। ওকে স্যার। বলেন। স্যার এই যদি স্যার আমি ইংলিশের জন্য স্যার যদি আমি ক্লোজ মার্কার ব্যবহার করি সেক্ষেত্রে স্যার এরকম করে লিখলে হবে স্যার? একটু বলি বলেন। স্যার জন টিচেস আস ইংলিশ হুইচ দ্যাট ইজ দ্য ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ওয়ার্ল্ড, এরকম লিখলে ভুল যাবে স্যার? মানে স্যার আমি ইংলিশটাকে স্যার এই না এখন আমি আপনাকে বলি যে এতটুকু পার্সেন্ট এই জায়গায় এর পরের সেন্টেন্সটা দেখেন, এই পরে দেখেন। এখন আমরা দেখুন এই জায়গায় লেখা দেখেন ওই যে জন টিচার্স অফ ইংলিশ। এখন আমরা কিসের জন্য মানে বলেন তো? ইংলিশের জন্য। ইংলিশ বলছি কি? ইংলিশের জন্য একটা রিলেটেড সেন্টেন্স বানাতে পারি যে ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ না যে আমরা দিলাম ইট ইজ এন ইংলিশ, ইট মানে কি ইংলিশ না? তাহলে আমি ইটটাকে তুলে দেই, ইটের পরিবর্তে দেই ইট মানে হচ্ছে ইংলিশ। ইটের পরিবর্তে আমি হুইচ এবং দ্যাট বসাইতে পারি না? তাহলে তো হচ্ছে না জন টিচার্স অফ ইংলিশ হুইচ বা দ্যাট ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। আপনি তো এটাই বলতে চাচ্ছেন? বুঝতে পারছি। মানে স্যার আমি যেটাকে স্যার মডিফাই করে অ্যাডজেক্টিভ ক্লোজ করব সেই অনুযায়ী স্যার আমাকে অ্যাডজেক্টিভ ক্লোজ মার্কার ব্যবহার করতে হবে। আপনি যে নাউনের জন্য অ্যাডজেক্টিভ ক্লজ আনবেন ওই নাউনের সাথে রিলেটেড কি সেন্টেন্স বানাইতে হবে, এবং বানানোর পরে আপনি এভাবে ইউজ করবেন। জি স্যার বুঝতে পারছি। এখন বুঝছেন? জি স্যার। আচ্ছা আমি তো ওইটা ওই জায়গায় আছে, মানে প্রয়োজনীয় যা লাগে না ক্লোজ ডিজাইনের পুরোটাই আছে ওই জায়গায়। এটা একটু বেসিক, এরপর আরো অ্যাডভান্স আছে এই জায়গায়, শেষের দিকে তো আরো অ্যাডভান্স। আচ্ছা এরপর দেখেন এটি গেল নাকি। এরপর আমরা কি আনছি দেখেন পরের বাক্য হচ্ছে আমরা কাকে মডিফাই করব। দেখেন জন টিচার্স এতক্ষণ আমরা জনকে মডিফাই করলাম নাকি। এখন আমরা ইংলিশকে কি করবো? ইংলিশকে আমরা এই ইংলিশের জন্য
অ্যাডজেক্টিভ ক্লজ আনবো, এর জন্য আমরা কি আনবো? অ্যাডজেক্টিভ ক্লজ আনবো। ইংলিশ রিলেটেড সেন্টেন্স বানাইতে হবে। প্রথম কি, জন টিচার্স ইংলিশ, জন ইংলিশ শিখায়। আচ্ছা ইংলিশ কি? ইংলিশ ইট ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইট মানে কি ইংলিশ। আমি বলছিলাম কি বস্তুর জন্য আমি কি হুইচ দ্যাট ইউজ করতে পারি না। তো দেখেন জন টিচার্স আস ইংলিশ, আর অ্যাডজেক্টিভ ক্লজটা কি, মানে এই ইটটা তো আর বসবে না, ইটটার পরিবর্তে তো আমি হুইচ বা দ্যাট বসাবো, নাকি বলেন? আমি যে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার গুলো কি নাউন প্রোনাউন পরিবর্তে বসবে না। দ্বিতীয় জি, নাউন স্যার। যে অংশটাকে বা যে ক্লজটাকে আমি অ্যাডজেক্টিভ ক্লজ বানাবো, ঠিক ওই ক্লজের পরিবর্তেই তো আমি কি ওই ক্লজের জন্যই তো আমি ওই নাউনটা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে আমি যুক্ত করবো কি দ্বারা, মানে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার দ্বারাই কিন্তু আমি যুক্ত করবো। তখন ওই নাউন বা প্রোনাউনটা কি করবে, উঠে যাবে বাক্য থেকে, এবং ওই জায়গায় রিপ্লেস হবে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার দ্বারা। তাহলে জন স্যার। ইটটা উঠে যাবে। বলেন। এবং স্যার এবং দুই পাশে যে ক্লোজটা হবে স্যার, একটা প্রিন্সিপাল ক্লোজ একটা সাবঅর্ডিনেট ক্লোজ, এই ক্লোজের টেন্স গুলো মনে হয় সেম থাকবে তাই না স্যার? না, সেম থাকবে না। অ্যাডজেক্টিভ ক্লজের যে কোনো টেন্স হতে পারে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, যে কোনো টেন্স হতে পারে। অ্যাডজেক্টিভ ক্লজ যে কোনো টেন্সে বসতে পারে, এর কোনো ধারাবাহিক নাম নাই, মানে স্যার এটা প্রিন্সিপাল ক্লোজের সাথে কোনো সম্পর্ক নাই? সম্পর্ক নাই না, অ্যাডজেক্টিভ ক্লজের শুধু নাই, বাকি সবার আছে। স্যার, মানে আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স, আর এটা রুলটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্স এর রুল। সিকোয়েন্স অফ টেন্স রুল হচ্ছে দুইটা। এক, মানে প্রিন্সিপাল ক্লজ যদি প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্স হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারবে। দুই নম্বর রুল হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্স হয় সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট টেন্স হতে পারবে। কিন্তু ওই সাবঅর্ডিনেট ক্লজ যদি অ্যাডজেক্টিভ ক্লজ হয় বা কম্পারিজন বোঝায় তাহলে যে কোনো টেন্স হতে পারবে। কি স্যার। উত্তর বলেন। স্যার আপনি যে বললেন যে নাউন বা প্রোনাউনকে উঠাই দিয়ে আমরা ক্লজ মার্কারকে নিয়ে আসবো, বা ওই যে স্যার নাউন মানে প্রোনাউনকে কোন উঠাই নাম, দিলে তো মানে স্যার প্রশ্ন হচ্ছে তাহলে কোন নাম প্রোনাউনটাকে আমি উঠাবো। দ্বিতীয়টা মানে যে বলি যে ক্লজটাকে আপনি অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে ইউজ করবেন ওই ক্লজের নাম প্রোনাউনকে উঠাই দিতে হবে। যদি না উঠান তাহলে তো আপনি অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করতে পারবেন না। স্যার নাউন প্রশ্ন হচ্ছে প্রোনাউন কোন উঠাই দিলে সময় কি স্যার? উঠাবেন না, না আমি বলি শর্ত হচ্ছে কোন সময় উঠাবেন না, এটাই তো নাকি। এটা উঠাইতে পারবেন শুধুমাত্র যে তিন ক্ষেত্রে, হুইচ দ্যাট, এই ক্ষেত্রে উঠাইতে পারবেন, অন্য ক্ষেত্রে উঠাইতে পারবেন না। হু, হু ইজ দ্যাট? জি স্যার, জি স্যার, হুইচ হু দ্যাট, তো উঠাইতে পারবো স্যার। এই তিনটা ক্ষেত্রে উঠাইতে পারবেন। আর বাকিগুলোর ক্ষেত্রে উঠাইতে পারবেন না। প্রশ্ন হচ্ছে কেন, কারণ এরা একই সাথে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কা একই সাথে সাবজেক্ট হিসেবে সাবজেক্ট ব্যবহৃত হিসেবে হবে। কাজ করে স্যার। রাইট। অন্যগুলো এখন অ্যাডজেক্টিভ ক্লজ আছে টোটাল হচ্ছে 10টা, 10টার মধ্যে 7টার ক্ষেত্রে উঠাইতে পারবেন, এই তিনটা ক্ষেত্রে উঠাইতে পারবেন, কারণ এরা একই সাথে কি জি স্যার, এরা একই অ্যাডজেক্টিভ সাথে ক্লজ মার্কা সাবজেক্ট প্লাস ক্লজ মার্কার হিসেবে কাজ করে। কাজ করতেছে। এই যে দেখেন এই যে বাক্যটা জন টিচার্স ইংলিশ হুইচ বা দ্যাট ইজ, এই জায়গায় দ্যাট কিন্তু একই সাথে সাবজেক্ট একই সাথে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কা। জি স্যার, জি স্যার, এর আগে পড়াইছিলেন স্যার এগুলো স্যার আপনি? হ্যাঁ মানে এগুলা ভাই আরো ডিটেইল করা হয়েছে জি স্যার, আপনাদের এই আগের টপিকের ক্লাসে। উপর স্যার 5টা ক্লাস নিয়েছিলেন মনে হয় স্যার, 5 থেকে 6টা। আজকে যেটাকে আমি একটা ক্লাসে শেষ করবো ভাবতেছি, এটার উপর আমি 5-6টা ক্লাস রাইট। আচ্ছা এরপর দেখো এই যে, এবং এটা কেন নিয়েছি এখন বুঝতে পারতেছেন, এটাই আসলে দরকার আপনার, মূলত এটাই দরকার, আপনার সব দরকার নাই। দেখেন উই লার্ন ইট ফর কি বেটার কমিউনিকেশন। লার্ন ইট, ইট মানে কি, ইট মানে কি ইংলিশ না, ইংলিশ অবজেক্টের জায়গায়। দেখেন তো জন টিচার্স অফ ইংলিশ হুইচ বা দ্যাট উই লার্ন। দেখেন এই জায়গায় কিন্তু আমি দ্যাটটাকে আমি কি করতে পারবো না, উইটাকে বাদ দিতে পারবো না। এই উই বাদ দিলে কি সেন্টেন্স হবে আমার, হবে না। কারণ প্রশ্নের জায়গায় হু হুইচ দ্যাট আপনি তখনই উঠাইতে পারবেন যখন এটা সাবজেক্টিভ প্লেসে থাকবে, অনেক সময় তখন উঠাইতে পারবে, বা ওই একই সাথে সাবজেক্ট এবং অ্যাডজেক্টিভ ক্লজ মার্ক হিসেবে ব্যবহৃত হতে পারে, অন্য সকল ক্ষেত্রে কি পারবে না। আর মিনিং যদি কি মানে মিনিং যদি কি চেঞ্জ হয়ে যায় তাহলে উঠাইতে পারবে না, ইউজ করতে হবে। আচ্ছা এরপর দেখেন জন তবে স্যার টিচার্স অফ হু ইংলিশ তো স্যার সবসময় হুইচ উঠানো বা যাবে। দ্যাট উই লার্ন ফর বেটার কমিউনিকেশন। হ্যাঁ হু তো স্যার হুর সবসময়। ক্ষেত্রে হু একই সাথে, হ্যাঁ হুর ক্ষেত্রে সবসময় উঠাইতে পারবেন, হুর ক্ষেত্রে উঠাইতে পারবেন। আর হুইচ দ্যাটের ক্ষেত্রে মাঝে মধ্যে উঠাইতে পারবেন, মাঝে মধ্যে পারবেন না। আচ্ছা এরপর দেখেন ইটস হিস্ট্রি, ইটস হিস্ট্রি মানে কি ইংরেজি হিস্ট্রি না, ইটস হিস্ট্রি মানে কি ইংলিশ হিস্ট্রি না, তাহলে হুইচ বা দ্যাট আসবে না। বলছি কি জন টিচার্স অফ ইংলিশ হুইচ হিস্ট্রি আসবে না, ইটস মানে কি পজিটিভ প্লাস নাউন না, তো জন টিচার্স অফ ইংলিশ হুইচ হিস্ট্রি ইজ রিয়েলি কি এনশিয়েন্ট। ওকে স্যার। আচ্ছা এরপর দেখেন গ্লোবাল বিজনেস ডিপেন্ডস অন ইট, অন ইট মানে প্রিপোজিশন প্লাস ইট না, প্রিপোজিশন থাকবে না। যে জন টিচার্স অফ ইংলিশ অন হুইচ গ্লোবাল বিজনেস ডিপেন্ডস, অন হুইচ গ্লোবাল বিজনেস কি ডিপেন্ডস। আচ্ছা মানে প্রিপোজিশন প্লাস কি নাউন বা প্রনাউন থাকা মানে কি প্রিপোজিশন থাকবে, এবং ব্যক্তির জন্য হোম বসবে, বস্তুর জন্য কি বলবো হুইচ বলবো, অন হুইচ। আপনার মাঝে মাঝে মধ্যে পান না যে ডাব্লিউ এর পূর্বে কি প্রিপোজিশন বসে, এটা বেশিরভাগ বসে কি হোম এবং হুইচ এর পূর্বে।
তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার কি প্রিপোজিশন প্লাস সমুচিত দিয়ে শুরু হতে পারে। এরপরে দেখেন জন টিচার্স ইংলিশ, দ্যাট ইজ কি, হ্যাঁ আচ্ছা এগুলো লাগবে না। আচ্ছা এরপর আসেন, আচ্ছা এতটুকু বুঝতে পারছেন এই জায়গায় আলোচনাটা? জি স্যার। হ্যাঁ, অর্থাৎ এই জায়গায় আমি লিখছিলাম এটা জন টিচার্স আস ইংলিশ, কেন লিখছিলাম জন টিচার্স আস ইংলিশ, জন আমাদেরকে কি পড়ায়, ইংরেজি পড়ায়। এই যে কথাটা, এই যে জনটা ছিল নাউন, ইংলিশটা ছিল নাউন, আমরা এই জনটাকে চারটা ইউজ করছি, একবার সাবজেক্ট, একবার ভার্ব, একবার অবজেক্ট, একবার প্রিপোজিশন অবজেক্ট। এই জায়গায় আমি 4 ভাবে ইউজ করে দেখাইছি, ঠিক আছে? সাবজেক্ট মানে এই যে জনটা, এটা সাবজেক্ট হতে পারে বা অবজেক্ট হতে পারে, প্রিপোজিশন অবজেক্ট হতে পারে, আবার কি পসিবল অবজেক্ট হতে পারে। তাহলে এই জায়গায় দেখেন তো আমি যে ইউজ করলাম এর মধ্যে কয়টা অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার আমি ইউজ করছি বলেন তো? 5টা। কোন 5টা বলেন তো? এতটুকু আলোচনার মধ্যে আমি কয়টা ইউজ করছি? হু, হুইচ, দ্যাট, আর কি হোম, হুজ, এই 5টা কিন্তু আমি এটা ইউজ করছি। হোম, এই 5টা খুবই ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট। আপনি কিছু না জানলে 5টা অ্যাডজেক্টিভ ক্লজের মার্কার যদি ব্যবহার আপনি ভালোভাবে জানেন, তাহলে ফোকাস সেটিংয়ে আপনি কি মোটামুটি ভালো লিখতে পারবেন। আমরা আগামী ক্লাসে এটারই প্র্যাকটিক্যাল ইউজ দেখাবো, ঠিক আছে? আমরা নেক্সট ক্লাস হচ্ছে কি আপনার এটারই কি এটার ইমপ্লিকেশন দেখাবেন না স্যার? হ্যাঁ এটার ইমপ্লিমেন্টেশন দেখাবো, যে এটা আপনি কেমনে ফোকাস সেটিংয়ে ইমপ্লিমেন্ট করবেন। কারণ আজকে এটা দেখালে আবার ঝামেলা হয়ে যাবে। আর এটা যদি ইমপ্লিমেন্ট আজকে শুরু করে দিতাম তাহলে আপনার ওই যে ক্লোজদের মাঝে মধ্যে প্রশ্ন রাখতো, ঠিক আছে? অনেকে ভুলে গেছে তো প্রশ্ন রাখতো। আচ্ছা এরপরে আসেন, এরপরে ছিল যে প্র্যাকটিক্যাল যে এক্সাম্পল, ঠিক আছে? দেখেন প্র্যাকটিক্যাল এক্সাম্পল ছিল তো যেমন কি সাকিবুল হাসান কি প্লেস ক্রিকেট। এখন দেখেন এরকম একটা উদাহরণ সাকিব, তাহলে এই জায়গায় দেখেন তো সাকিবুল হাসান একটা নাউন না, আর কি প্লিজ, সাকিবুল হাসান একটা নাউন, এই যে সাকিবুল হাসান একটা নাউন, আবার হচ্ছে কি ক্রিকেট একটা কি নাউন। এই জায়গায় হচ্ছে সাকিবুল হাসান সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমি চাইলে কি অ্যাডজেক্টিভ ক্লজ সাকিবুল হাসানের পরে বসাইতে পারি, চাইলে কি ক্রিকেটের পরে বসাইতে পারি না সেন্টেন্সটা বড় করার জন্য? পারি কিনা? জি স্যার, পারি স্যার। পারি। তো সাকিব আল হাসানের প্রনাউন কি হতে পারে বলেন তো? হি হতে হি, এই যে হি প্রথম সেন্টেন্স, হি ইজ এ বাংলাদেশি ইন্টারন্যাশনাল ক্রিকেটার। তো সাকিব তাহলে হি মানে আমি অ্যাডজেক্টিভ ক্লজটাকে সাকিবের পরে বসাবো, তাহলে হিটা থাকবে না উঠে যাবে? উঠে যাবে স্যার। উঠে যাবে। হির পরিবর্তে আবার কি আসবে? হি মানে হু সাকিব, আসবে হির স্যার। পরিবর্তে হু আসবে। দেখেন আসছে না? জি স্যার। সাকিব আল হাসান হু ইজ এ বাংলাদেশি ইন্টারন্যাশনাল ক্রিকেটার প্লেস ক্রিকেট। এবং এই সাবজেক্ট এবং মেইন ভার্বের মধ্যে কি বসে? ওই অ্যাডজেক্টিভ ক্লজটা বসে। অ্যাডজেক্টিভ ক্লজ মূলত 2 জায়গায় বেশি বসে, সাবজেক্ট এবং মেইন ভার্বের মধ্যে এবং অবজেক্টের পরে। সাবজেক্ট এবং মেইন ভার্বের মধ্যে এবং অবজেক্টের পরে কি ওই অ্যাডজেক্টিভ ক্লজটা কি সবচেয়ে কি বেশি বসে। এরপর দেখো দেখেন এই সেন্টেন্সটাকে দেখেন রিডিউস করতে পারি না আমরা? কি রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ করাইছিলাম, মনে আছে? জি স্যার, মনে আছে স্যার। রিডিউস করা মানে কি, মানে অ্যাডজেক্টিভ ক্লজ রিডিউস করতে হলে কোন 3টা অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার রিডিউস করা যায় বলেন তো? হু ইজ দ্যাট। হু হুইচ দ্যাট, রাইট, আপনাদের মনে আছে হু হুইচ দ্যাট। এই 3টা কি সাধারণত রিডিউস করা যায়, অন্যগুলো করা যায় না। তাহলে দেখেন রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ করার প্রথম স্টাইলটা কি? WH ওয়ার্ড এবং অক্সিলারি ভার্ব তুলে দিতে হবে। দেখেন এই WH ওয়ার্ড এবং অক্সিলারি ভার্ব রিডিউস করে দিলে তখন আমার এটা কি হয়ে যাবে? ইনভাইটেড কমার ভিতর নিতে হবে স্যার। ইনভার্টেড কমার মধ্যে নিতে হবে, অ্যাপোজিশন হয়ে যাবে না? দেখেন জি সাকিবুল হাসান, দেখেন কমা, ইনভার্টেড কমা না, কমার মধ্যে, ঠিক আছে? বাংলাদেশি ইন্টারন্যাশনাল ক্রিকেটার প্লেস ক্রিকেট, দ্বিতীয়টা বাক্য আমি রিডিউস করে ফেললাম। আমি আর একটু দেখাই যে আপনাকে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ না, মনে আছে স্যার। এই যে দেখ রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ না, আমি আপনাদেরকে আজকে মনে আছে স্যার, মনে অল্প আছে। অল্প টাচ করবো, ঠিক আছে? না মনে তো থাকার কথাই ভাই। স্যার হ্যাঁ রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ দেখেন, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডজেক্টিভ ক্লজ তখন কি অ্যাডজেক্টিভ ফ্রেজ কি হবে? দা প্লাস নাউন প্লাস অ্যাডজেক্টিভ ক্লজ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ এ ক্লজটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর ফার্স্ট স্টাইলটা কি, যদি অ্যাক্টিভ ভয়েস হয় তাহলে ভার্ব প্লাস কি হবে? আইএনজি। আর যদি প্যাসিভ ভয়েস হয় তাহলে ভার্বের কি হবে? ভিতরি। হ্যাঁ এটা প্যাসিভ ভয়েস হলে ভার্বের পিপি। আর যদি বি ভার্ব হয়, যদি ভার্বটা কি হয় বি ভার্ব হয়, বি ভার্বের ক্ষেত্রে কি হবে? এটা পজিটিভ স্যার, দুই পাশে পজিটিভ হয়ে যাবে। এটা মনে রাখবেন, রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ 3 ভাবে হইতে পারে, শুরু হইতে পারে কি ভার্ব প্লাস আইএনজি, ভার্বের পিপি অথবা কি পজিটিভ। এই 3 ভাবে কি ওই এই ক্লজটা কি শুরু হইতে পারে। আচ্ছা এরপর আসেন দেখেন, তাহলে দেখেন স্ট্রাকচারটা কি ছিল? হ্যাঁ স্ট্রাকচার ছিল এরকম, দা নাউন, নাউনের পরে কি থাকতে পারে? হু হুইচ দ্যাট প্লাস ভার্ব থাকতে পারে, ঠিক আছে? এবং বলছিলাম এই জায়গায় যে ভার্বই থাকুক, ঠিক আছে, নাউনের পরে এই জায়গায় যে ভার্বই থাকুক এরা কি করবে? উঠে যাবে না? এরা কি করবে? উঠে যাবে, ঠিক আছে? আর এই শুধুমাত্র রিডিউস হতে পারে 3টার ক্ষেত্রে, কারা? হু হুইচ দ্যাট, অন্য ক্ষেত্রে রিডিউস করা যাবে না। এবং এরপরে অ্যাক্টিভ ভয়েস হবে ভার্ব প্লাস আইএনজি, প্যাসিভের কি ভার্বের পিপি। আর যদি এই জায়গায় ভার্বটা কি হয় যে বি ভার্ব হয় না, এই যে বি ভার্বটা ঠিক আছে,
যদি বিভার্ব গুলো কি মেন ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তাহলে এই জায়গায় কি হয়ে যাবে, এটা হয়ে যাবে পজিটিভ। অ্যাপোজিটিভ, রাইট। আচ্ছা, এবার নোট দিয়ে রাখছিলাম, দেখেন ইফ উই কনভার্ট অ্যাডজেক্টিভ ক্লজ টু অ্যাডজেক্টিভ ফ্রেজ মিনিং উইল বি দ্য সেম। বলছে আমরা অ্যাডজেক্টিভ ক্লজটাকে অ্যাডজেক্টিভ ফ্রেজে কনভার্ট করার পরেও মিনিংটা সেম থাকবে। ইফ চেঞ্জ উই কান্ট কনভার্ট এন্ড অনলি হুইচ দ্যাট ইনিশিয়াল, যেগুলো শুরুতে হুইচ দ্যাট থাকবে অ্যাডজেক্টিভ ক্লজ মার্কার ক্যান বি কনভার্টেড ইনটু অ্যাডজেক্টিভ ফ্রেজ। এদেরকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজে কি করতে পারি, কনভার্ট করতে পারি। উদাহরণস্বরূপ দেখেন, দু একটা উদাহরণ দেওয়া ছিল। ফার্স্ট উদাহরণ যে দ্য বয় হুইচ প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার, ঠিক আছে। আচ্ছা, এটা একটা মানে তাহলে দ্য বয়, এই যে দেখেন হু ইজ আছে না, কি উঠে যাবে, ডাব্লিউ ইজ ওয়াট অক্সিলিয়ারি ভার্ব, তো হু ইজ উঠে যাবে, তাহলে এটা কি আসবে, দ্য বয় প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড ইজ মাই ব্রাদার, নাকি? জি স্যার। আচ্ছা, এরপর দ্বিতীয় ব্যাপারটা দেখেন, দ্য বক্স হুইচ, প্যারাফ্রেজিং করতেছে। হ্যাঁ প্যারাফ্রেজ দেখেন, দ্য বুকস হুইচ, এরপর একটা পরে প্যারাফ্রেজিং করছে, প্যারাফ্রেজিং কথা আমি যে বলতেছেন আপনাদেরকে, এগুলো পরে একটা প্যারাফ্রেজিং। দ্য বুকস হুইচ আর ইম্পোর্টেড ফ্রম লন্ডন আর কস্টেড, দেখেন হুইচ অ্যাডজেক্টিভ ক্লজ এতটুকু নাকি, তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ডব্লিউএইচ ওয়ার্ড এবং বি ভার্ব উঠে যাবে, তাহলে আসবে কি, দ্য বুকস ইম্পোর্টেড ফ্রম লন্ডন আর কস্টেড। এই বুকস এর ভার্ব হচ্ছে এটা, কি বুঝতে পারছেন? হ্যাঁ বলেন। স্যার ওই যে হচ্ছে আপনার যদি অ্যাক্টিভ সেন্সে থাকে এবং সেক্ষেত্রে স্যার যে অ্যাডজেক্টিভ ক্লোজ মার্কার প্লাস অক্সিলারি ভার্ব থাকলে সেটা বাদ দিয়ে জিরান্ড করে দিন স্যার। হ্যাঁ আর যারা যদি ভার্ব passive- প্লাস আইএনজি, হ্যাঁ প্যাসিভ verb বলে plus ভার্বের ing, থেকে থেকে শুরু হবে। আর যদি স্যার প্যাসিভ বে থাকে তখন আমরা যে ভার্বের V3 নিয়ে আসবো, ওই আপনার হুইচ দ্যাট থাকে এবং ওটা বাদ দিয়ে V3 টা নিয়ে এসে ওটাকে আমরা রিডিউস করে দেবো। এই দুটোই রাইট তো রাইট স্যার। রাইট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই। আর কোনো রুলস আছে স্যার আর রিডিউস কোনো করা? rules নাই, এতটুকুই। আর যদি বি ভার্বটা মেইন ভার্ব হয় তাহলে আমি বি ভার্বটা মেইন ভার্ব হইলে তখন এটা অ্যাপোজিশন হয়ে যাবে। কেন, ওই বি ভার্ব যখন হবে তো বি ভার্বের সাথে তো আপনি আইএনজি যোগ করতে পারবেন না, তাহলে এটা কি হয়ে যাবে, বি ভার্ব অক্সিলিয়ারি ভার্ব হইলে তো সমস্যা নাই, মেইন ভার্ব হইলে অ্যাপোজিশন হয়ে যাবে। এই 3 নাম্বার সেন্টেন্সটা লক্ষ্য করেন, দেখেন ইংলিশ দ্যাট হুইচ ইন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ফর কমিউনিকেশন, দেখেন ইংলিশ আমি যদি এতটুকু উঠে দিই হুইচ ইজ, দ্যাট হুইচ ইজ, তখন এই জিনিসটা কি আর এই জায়গায় ভার্ব আছে, নাই। না স্যার। অ্যাক্টিভ ভয়েসে ভার্ব প্লাস আইএনজি প্যাসিভ ভার্বের টু বি যুক্ত করবেন, এই সুযোগটা এই জায়গায় নাই, যেহেতু নাই তখন এই জিনিসটা কি হয়ে যাবে, অ্যাপোজিশন হয়ে যাবে, ঠিক আছে। কেমন হবে দেখেন, ইংলিশ এন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড ফর কমিউনিকেশন, অথবা এই অ্যাপোজিশনটা বাকি শুরুতে নিয়ে আসতে হবে, এন্ড ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইজ ইউজড ফর কমিউনিকেশন, এটা হচ্ছে পরে পরে আমি প্যারাফ্রেজিং করছি। আর মনে হয় বুঝতে পারছেন নাকি? স্যার অ্যাপ্লাই করাটাই তো টাফ স্যার, বুঝি তো স্যার অনেক সময় স্যার অ্যাপ্লাই করতে গেলে তো ঝামেলা হয়। আচ্ছা আচ্ছা, এই সাউন্ড একজনে বলছে সাউন্ড ক্লিয়ার না, এখন প্রশ্ন হচ্ছে কি, অনেকে আবার মোবাইল একটু ঝামেলা, ইউজ করতে একটু সমস্যা হয়। সাউন্ড না স্যার, আমরা তো ঠিকই স্যার, আমরা তো ঠিকই শুনতেছি স্যার। ঠিক আছে স্যার। ম্যাডাম শুনতে পাচ্ছেন না, বেশ আসমাউল হোসনা, ঠিক আছে ম্যাডাম শুনতে পাচ্ছেন না, বলতে সাউন্ড ক্লিয়ার না। আচ্ছা এখন কি ক্লিয়ার? স্যার আগে থেকেও ক্লিয়ার ছিল স্যার। আচ্ছা আচ্ছা, উনি মানে ওনাকে আসমাউল হোসনা ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, স্যার আপুর ওখানে মনে হয় নেট সমস্যা। ওনার নেট সমস্যা হচ্ছে, অন্য problem? আপনাদের কারো প্রবলেম মনে হচ্ছে, মানে যারা শুনতে পাচ্ছেন? না স্যার, ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা জি স্যার, আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? সাউন্ড ক্লিয়ার হচ্ছে না, আমার নেটওয়ার্কের প্রবলেম। না অন্যদের কাছে তো ক্লিয়ার, স্যার। আপনার কাছে ক্লিয়ার নাই, এটা তো আমি বুঝতেছি না। এখন শুনতে এখন শোনা যাচ্ছে? আচ্ছা ট্রাই করে দেখেন। আচ্ছা, এই রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এইগুলো আমরা কি, আমরা এই ক্লজটাকে রিডিউস করতে পারবো, অ্যাডজেক্টিভ ক্লজ, রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ নাকি? এরপরে আসেন, আচ্ছা এরপরে আসেন আমরা কি দেখবো, এরপর হচ্ছে আচ্ছা এরপর হচ্ছে ক্লজ কি, অ্যাডজেক্টিভ ক্লজ কি হতে পারে, রেস্ট্রিক্টিভ হতে পারে, নন রেস্ট্রিক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজ। রেস্ট্রিক্টিভ মানে হচ্ছে একটু সহজ কথা, দেখেন অ্যাডজেক্টিভ ক্লজ মানে অতিরিক্ত ইনফরমেশন আছে না, মানে অ্যাডজেক্টিভ ক্লজে তো অতিরিক্ত ইনফরমেশন কত হতো, যদি এই অ্যাডজেক্টিভ ক্লজটা মানে দিতেই হবে সেন্টেন্সে, এরকম হয় মাস্ট এসেনশিয়াল, তখন এটা রেস্ট্রিক্টিভ। আর যদি মনে হয় নন এসেনশিয়াল, তখন এটা হবে নন রেস্ট্রিক্টিভ। এই জায়গায় লিখে দিছি রেস্ট্রিক্টিভ ক্লজ, মানে এসেনশিয়াল এন্ড কমা ইজ নট ইউজ, মানে যে ক্লজটা রেস্ট্রিক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজ, এটা দিতেই হবে, না দিলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, এবং এই জায়গায় কি ইউজ করা যাবে না, কমা বসে না। আচ্ছা, আর অ্যাডজেক্টিভ ক্লজ মানে রেস্ট্রিক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজ মানে হিসেবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটা, দ্যাট, মানে কিছু ইনফরমেশন আছে দিতেই হবে, নাহলে মানুষ বুঝতে পারবেন না, অতিরিক্ত তথ্য না দিলে সেন্টেন্সটা ক্লিয়ার হবে না। আর নন রেস্ট্রিক্টিভ অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে যে এক্সট্রা ইনফরমেশন, এটা নট এসেনশিয়াল, দিলেও চলে না দিলেও চলে, কমা ইজ ইউজড, হ্যাঁ কমা ব্যবহৃত হয়। আর এই জায়গায় দ্যাট না বসে কি বসে, হুইচ বসে।
মানে নন রেস্ট্রিক্টিভের মধ্যে মানে বেশিরভাগ ক্ষেত্রে হুইচ বসে, আর রেস্ট্রিক্টিভের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দ্যাট বসে। দেন প্রথম কথাটা দেখেন সেন্টেন্সটা কিরকম, যে আই ডোন্ট লাইক চিলড্রেন হু অর দ্যাট ইট আইসক্রিম উইথ দেয়ার কি হ্যান্ডস। দেখেন এটা রেস্ট্রিকটিভ ক্লজ, এসেনশিয়াল ইনফরমেশন। প্রশ্ন হচ্ছে কেন রেস্ট্রিকটিভ ক্লজ, বলছে আই ডোন্ট লাইক চিলড্রেন, বলছে আমি বাচ্চাদেরকে পছন্দ করি না। প্রশ্ন হচ্ছে কোন বাচ্চাদেরকে পছন্দ করে না এটা তো বলতে হবে। পৃথিবীর বাচ্চাদেরকে পছন্দ করে না এরকম তো কোনো ঘটনা নাই, অবশ্যই এই জিনিসটা কি তা উল্লেখ করে দিতে হবে না। এটা কি এসেনশিয়াল না নট এসেনশিয়াল বলেন তো? এসেনশিয়াল স্যার। এসেনশিয়াল, এটা না দিলে কিন্তু সেন্টেন্স কি মানে ক্লিয়ার হবে না। যে আই ডোন্ট লাইক চিলড্রেন বলে আমি বাচ্চাদেরকে পছন্দ করি, কোন বাচ্চাদেরকে? ওই বাচ্চা হু ইট আইসক্রিম উইথ দেয়ার হ্যান্ড, ওই বাচ্চাদেরকে পছন্দ করি না যে বাচ্চারা কি হাত দিয়ে আইসক্রিম খায়। এটা এসেনশিয়াল, এই চিলড্রেন, কোন ধরনের চিলড্রেন? এই ধরনের চিলড্রেন। এই জন্য এটা হচ্ছে এসেনশিয়াল, আর এই জন্য এটা একদম রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ, এবং এটা সাধারণত দ্যাট দিয়ে শুরু হয় মোস্ট অফ দ্য টাইম। দ্বিতীয়টা দেখেন, দ্য বয় হু ইটস রাইস, হ্যাঁ, হু ইটস আইসক্রিম উইথ হিজ ফ্রেন্ড ইজ মাই কাজিন। দেখেন এই যে দেখেন দ্য বয় ইজ মাই কাজিন, এই সেন্টেন্সটা কি এটা বাদ দিলেও সেন্টেন্সটা ওকে না? জি স্যার। দরকার আছে এই জায়গায় যে কোন বালকটা যে হাত দিয়ে খায় ওই বালকটা না বলে দ্য বয় ইজ মাই কাজিন, বালকটা আমার কাজিন। মানে এই তথ্যটা দিলেও যে কথা, না দিলেও একই কথা, মানে ইম্পর্টেন্ট না, নট এসেনশিয়াল। দিলেও চলে, না দিলেও চলে। স্যার এই জিনিসটা কাজে লাগাবো কোথায় স্যার, এই যে নন রেস্ট্রিকটিভ ক্লোজটা স্যার আমরা এটা শিখতেছি আপনি স্যার। শুনেন মানে এত ডিপে আপনি না বললেও চলবে, ঠিক আছে? আমি শুধু জাস্ট আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে কিছু কিছু জায়গায় সেন্টেন্সে আপনি অ্যাডজেক্টিভ ক্লজ লাগবে, এছাড়া সেন্টেন্স লিখতে পারবেন না, ঠিক আছে? আপনি লিখলেন ডোনাল্ড ট্রাম্প, লিখলেন কি ডোনাল্ড ট্রাম্প, এই ডোনাল্ড ট্রাম্প যে আপনি লিখলেন ডোনাল্ড ট্রাম্প, এখন ডোনাল্ড ট্রাম্প তো যে কোনো ব্যক্তির নাম হইতে পারে। আমার ফেসবুকে কয়েকজন, আমার গ্রুপে কয়েকজনই আছে ডোনাল্ড ট্রাম্প নামে, ঠিক আছে? আমি বুঝাইতে পারতেছি, ডোনাল্ড ট্রাম্প নামে আমার ফেসবুক ওই যে প্রাইভেট গ্রুপে কয়েকজনই আছে, ডোনাল্ড ট্রাম্প তো লিখে দিতে হবে না? মানে দ্যাট হু ওয়াজ এ কি মানে কি 45 প্রেসিডেন্ট, এক্স আমেরিকান প্রেসিডেন্ট, এই জায়গায় যে ইনফরমেশনটা দিবেন, ঠিক আছে নাকি? হ্যাঁ, জি, স্যার। দ্যাট বিকেম মানে হু বিকেম আর কি, দ্যাট বিকেম কি, হ্যাঁ, বিকেম দ্য প্রেসিডেন্ট অফ ইউএসএ 45তম নাকি, হ্যাঁ, ডিসাইড এরকম। এই যে এই ইনফরমেশনটা এটা কি ডোনাল্ড ট্রাম্পের জন্য মানে এসেনশিয়াল না নট এসেনশিয়াল বলেন তো? এটা সারা কি Essential. ডোনাল্ড ট্রাম্পকে চিনতে পারবেন? চিনতে পারবেন না। এটা এই ইনফরমেশন দিতেই হবে। এগুলো হচ্ছে কি আপনার এসেনশিয়াল স্যার। এসেনশিয়াল মানে রেস্ট্রিকটিভ, মানে অর্থাৎ কিছু কিছু সেন্টেন্সে আপনাকে অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করতেই হবে, যদি না করেন সেন্টেন্সের মিনিং ক্লিয়ার হবে না। কেন মানে clear মোট হবে কথা না? স্যার কিছু হ্যাঁ। স্যার ওয়ার্ড থাকে যেগুলো ডিফারেন্ট মিনিং হতে পারে, আমি কোন মিনিংটা বুঝাচ্ছি সেটা ডিসক্রিপশন করার জন্য রেস্ট্রিকটিভ ক্লোজ বা নন রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লোজটা ইউজ করি। রাইট রাইট রাইট। আচ্ছা মনে হয় দেখেন আমাদের এলাকার, ইনডেফিনিটলি ডেফিনিট করুন। শোনেন আচ্ছা শোনেন, আমাদের এলাকার ওই যে এক লোক, তার 3টা ছেলে আছে, 3টা ছেলের নাম হচ্ছে কি এরকম, প্রথম ছেলের নাম হচ্ছে মুজিবুর রহমান, দ্বিতীয় ছেলের নাম হচ্ছে জিয়াউর রহমান, ঠিক আছে, আর লাস্টের নাম হচ্ছে কি নজরুল ইসলাম। প্রশ্ন হচ্ছে মুজিবুর রহমান আছে শেখ মুজিবুর নামের সাথে মিল রাখে, তো জিয়াউর রহমান আছে জিয়াউর রহমানের নামের সাথে মিল রাখে, এবং সৈয়দ নজরুল ইসলামের নামের সাথে মিল রাখে সে কি নজরুল ইসলাম রাখছে। প্রশ্ন হচ্ছে এখন নজরুল ইসলাম বুঝাইলে কোন নজরুল ইসলামকে স্পেসিফিক বোঝাচ্ছে? এই ইনফরমেশনটা জরুরি না জরুরি না বলেন তো? এটা জরুরি স্যার, দিতে হবে এটা। জরুরি। এই যে ফাদার অফ নেশন, জি স্যার। হ্যাঁ মানে জরুরি যেগুলো ইনফরমেশন, এগুলো যদি আপনি না দেন তাহলে এটা কি হবে? সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। আর এটাকে বলা হচ্ছে এসেনশিয়াল, এটাকে বলা হয় এসেনশিয়াল, যেটা এটা রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। আর যেটা দিলেও চলে না দিলেও চলে এটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ ক্লজ। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। যে ইনফরমেশন না দিলে সেন্টেন্সে আপনি মিনিং এর সমস্যা করবে, ঠিক আছে, স্পেসিফিক ভাবে, ওগুলো হচ্ছে রেস্ট্রিকটিভ অ্যাডজেক্টিভ ক্লজ। আর যেগুলো দিলেও চলে না দিলেও চলে এটা হচ্ছে কি নন রেস্ট্রিকটিভ ক্লজ। স্যার হ্যাঁ বলেন। এই রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজটা আমার মনে হচ্ছে সামারি রাইটিং এর ক্ষেত্রে বেশি অ্যাপ্লিকেবল হবে, তাই না স্যার? সব জায়গায় ভাই, আমি যা রাইটিং পড়াইছি না, যারা ক্লাস করছে ওরা জানে এগুলো সব ইফেক্টিভ, মানে একটা অর্ডার নাই যে ইফেক্টিভনেস নাই, কি বলেন? সবগুলো আমরা বুঝেই পড়াইছি যে কোন কোন জায়গায় কোন কাজ করবে। আপনি যদি রিডিউস না করতে পারেন তাহলে সামারি লিখতে পারবেন না ভাই, মানে রিডিউস ক্লোজ করে তো সামারি লিখতে হবে। ডেইলি স্টারে সব পাবেন স্যার এগুলো স্যার। আমার স্টাইল পুরোটা ডেইলি স্টাইল কেন, আপনি যত ইংলিশ বই পড়বেন, যা পড়বেন, যে ক্লাসে পড়বেন, সব জায়গায় ম্যাচ করবে, সব স্টাইলই লেখে, এরপরে কোনো স্টাইল নেই, ক্লোজ বেস রাইটিং দিয়ে সবাই লেখে। কিন্তু প্রশ্ন হচ্ছে মানে অনেস্টলি আপনারা বলেন তো, আমার ক্লাসের আগে মেবি আপনি ক্লোজ বেস রাইটিং এর নামই শুনেন নাই অনেকে, জি স্যার। কিন্তু মানে শুনেন নাই, বুঝেন নাই, পড়েন নাই এভাবে। তার স্যার মানে প্যারাফ্রেজিং, এই অ্যাপোজিশন, এগুলো স্যার আপনার কাছ থেকে ডিটেইলস শিখছি স্যার।
ডিটেল। এবং আপনি কি বলেন তো, আপনার এটাই মূলত গ্যাপ ছিল না? আগেগুলো কিন্তু আপনি পারতেন, দেখেন তো। জি স্যার, মডিফায়ারও স্যার এগুলো বুঝতাম না স্যার কোনটা কি, এগুলো আপনি আমি ডিটেইলস কিন্তু শিখাইছেন। মানে মানুষকে ওই জিনিসগুলো পড়াই যেগুলো ওর কাজে লাগবে, আমি জানি, কারণ ওটাই ওদের লাগবে। মানে এটা আপনার গ্যাপ আছে, এটা আপনার এসেনশিয়াল, মানে এসেনশিয়াল ইনফরমেশন গুলো প্রোভাইড করার জন্য চেষ্টা করে আর কি। স্যার আপনার কাছে পড়া শুরু করার আগে থেকেই তো ডেইলি স্টার পড়তাম, বাট কিচ্ছু বুঝতাম না, আর এখন মানে সেন্টেন্স আগ্রহই দেখেন তো, থাকতো না। আগ্রহই থাকতো না স্যার, মানে দুই চার মিনিট পড়ার পরে মনে হতো এগুলো কি পড়ছি। এখন স্যার আলহামদুলিল্লাহ এখন মোটামুটি পারছি আর কি, সমস্যা নাই। সেন্টেন্স তো আপনার এখন সমস্যা নেই কি, আপনার সেন্টেন্সের স্ট্রাকচার বুঝে যাচ্ছেন, ঠিক আছে? সেন্টেন্সের স্ট্রাকচার গুলো এভাবে হয় মূলত, আর কোনো স্টাইল নাই, একই স্টাইল, আর কোনো স্টাইলই নেই ভাই, এখন স্যার স্টাইলই নেই। অনুবাদ, এখন স্যার ডেইলি স্টারের অনুবাদও করতে পারতেছি মোটামুটি। হ্যাঁ, আপনার লিখে দেখেন জব হয়ে যাবে, ঠিক আছে? সবারই জব হয়ে যাবে দোয়া করুন যদি স্যার। ম্যাথ গুলো ভালো করেন। মিনিমাম ইংলিশের আপনাদেরকে এতটুকু লেভেলে নিয়ে যাব, কমন পড়ুক আর না পড়ুক লিখতে পারবেন। দেখেন আমরা ফোকাসটা কিন্তু খুব বেশি পড়াই নাই। আমি কি আপনাকে এরকম একটা ফোকাসের জন্য মুখস্থ করাচ্ছি না, তো এরকম কিছু জিনিস যা রাখছি হালকা পাতলা, দেখে আপনি কিন্তু লিখতে পারবেন, যে কোনো আসুক লিখতে পারবেন, আপনার হাত ঘুরবেই, 2 পৃষ্ঠা লিখতে পারবেন মনে আসে, একটু জানলেই হচ্ছে। যে ফরম্যাট, যে কোটেশন, যে টেবিল চার্ট যা রাখছি, আপনি তো কাজে লাগাবেনই, কোনো না কোনো ভাবে লাগবে না? মূলত এই স্যার জিনিসগুলো ছিল অনেকটাই কাজে লাগে স্যার, অনেক অনেক, ক্ষেত্রেই না স্যার। পুরো 100 কাজে লাগবে। আর কোনো জিনিস 100 এক জায়গায় কাজে লাগানো যায় না, বিভিন্ন জায়গায় কিন্তু কাজে লাগাইতে হয়, এটা কিন্তু বুঝতে হবে। আচ্ছা, এরপর আসেন, এটিও আমাদের গেল কি রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ না? আচ্ছা, এরপরে বড় কয়েকটা সেন্টেন্সের দিকে যাই। রিডিউস অ্যাডভার্ব ক্লজ, অ্যাডভার্ব ক্লজ কার পরে দরকার আছে? অ্যাডজেক্টিভ ক্লজ কিন্তু রাখি নাকি? অ্যাডভার্ব জি ক্লজ স্যার। কি পড়া দিব আজকে, পড়ে ফেলে নাকি? স্যার পড়ে হ্যাঁ ফেলুন। আমরা তো পড়ছি স্যার। আমরা পারি স্যার, দেখেন। না, আমি মূলত আজকে অ্যাডজেক্টিভ ক্লজটা পড়াবো, এটাই ছিল আমার মূল টার্গেট আর কি, ঠিক আছে? কারণ আমি আচ্ছা এটা আজকে প্র্যাকটিস করি নাকি, দুইটা সেন্টেন্স প্র্যাকটিস করি নাকি, দেখি বড় বড় সেন্টেন্স কিভাবে তৈরি হয়, দুইটাকে মানে আমরা ট্রাই করি। 4 নাম্বারটা করি নাকি? দেখেন কি লেখা আছে, ন্যাশনাল কি মার্টার্স মনুমেন্ট, সেন্টেন্স গুলো আসলে কেমন বড় হয়, আমরা বড় করি কেমন, ঠিক আছে? এর অর্থ কি? জাতীয় স্মৃতিসৌধ না? জি স্যার, জাতীয় স্মৃতিসৌধ। আচ্ছা, এখন দেখেন প্রথমে সেন্টেন্সটা দেখেন, ফার্স্ট 1 নাম্বার সেন্টেন্স কি বলছে, যে ন্যাশনাল মার্ট, আমরা কিন্তু প্র্যাকটিসে চলে যাচ্ছে একেবারে। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে আপনাদের? বেসিক্যালি না স্যার। থাকার তো কথা না, এতটুকু আইটেম। আচ্ছা, দেখেন ন্যাশনাল মার্টার্স, হ্যাঁ, মনুমেন্ট ইজ দ্য ন্যাশনাল মনুমেন্ট অফ বাংলাদেশ। জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে বাংলাদেশের কি জাতীয় কি, মানে জাতীয় স্মৃতিসৌধ হচ্ছে বাংলাদেশের কি জাতীয় স্মৃতিসৌধ। আচ্ছা, যাই হোক, এটাই। এখন দেখেন এই যে ন্যাশনাল মার্টার্স না, এটাও একটা নাউন, এটাও একটা নাউন নাকি? আচ্ছা, তাহলে এটার অবস্থানটা কোথায় বলছে, এটা আমি লিখতে পারতাম না এই জায়গায়, এটার জায়গায় কি, এটা কি ন্যাশনাল মার্টার্স মনুমেন্ট ইজ লোকেটেড ইন সাভার। সাভারটা কোনটা বলেন তো? সাভার বলছে এই জায়গায় ছিল এরকম যে ইট ইজ অ্যাবাউট 35 কিলোমিটার নর্থ ওয়েস্ট অফ দ্য ক্যাপিটাল সিটি অফ ঢাকা। আমি কিন্তু এই জায়গায় আরেকটা সেন্টেন্স ছিল, এটা কিন্তু কমাতে রাখছি, বুঝতে পারছেন? এটা এই জায়গায় আমি লিখতে পারতাম না ইট ইজ অ্যাবাউট, দেখা যেত কিনা বলেন তো? এই যে আবার লেখা যেত আরেকটা সেন্টেন্স, ইট ইজ অ্যাবাউট এত কিলোমিটার নর্থ west of the capital city of Dhaka. আচ্ছা, it was designed by Syed Monur Hussain and built by the Concord Group, ঠিক আছে? ইট মানে কি ন্যাশনাল মানে কি মার্টার্স মনুমেন্ট না ইট? আচ্ছা, তারপর ইট ওয়াজ কি ইনঅপারেটেড এট 16 ডিসেম্বর 1982। এটা কত সালে উদ্বোধন করা হয়েছিল? 1982 স্যার। 1982 সালে। দেন এই 4টা সেন্টেন্স আছে। ইট মানে কি জাতীয় মানে স্মৃতিসৌধ না? ইটের জন্য আমি কি আনতে পারি, হুইচ অথবা দ্যাট না? জি স্যার। হুইচ অথবা দ্যাট। আমি দেখেন প্রথম দেখেন স্টাইল কয়টা সেন্টেন্স করছি। প্রথম স্টাইল 1 নাম্বার, ন্যাশনাল কি মার্টার্স মনুমেন্ট, যে হুইচ ইজ, এই যে আমি দেখছেন প্রথম ইট ইজ আসছিল না, যে ইট ইজ, এই জায়গায় আমি কি দিয়ে দিলাম, এটা কাইটা হুইচ দিয়ে দিলাম, হুইচ ইজ দেওয়া যাবে না, হুইচ ইজ দিয়ে দিলাম কি, দেখেন ন্যাশনাল কি ন্যাশনাল মার্টার্স মনুমেন্ট হুইচ ইজ লোকেটেড ইন সাভার অ্যাবাউট 34 কিলোমিটার অফ দ্য ক্যাপিটাল সিটি অফ ঢাকা এন্ড। আমি চাইলে যখন একাধিক সেন্টেন্স থাকবে এন্ড যুক্ত করতে পারি না? এন্ড দেখেন এই জিনিসটা and it was, আমরা সহজে and was inaugurated at 16 December is the national monument of Bangladesh। দেখেন
এটা ছিল আমার সেন্টেন্সের প্রথম পার্ট, আর এটা ছিল আমার সেন্টেন্সের দ্বিতীয় পার্ট, মনে আছে? আর ভিতরে যত অংশ আনলাম অ্যাডজেক্টিভ ক্লজ না, এই জায়গায় অ্যাডজেক্টিভ ক্লজ কয়টা আছে মনে রাখবেন? অ্যাডজেক্টিভ ক্লজ একাধিক বসতে পারে, দুই বা তার অধিক একাধিক, এক বা একাধিক অ্যাডজেক্টিভ ক্লজ একটা নাউনের ইমিডিয়েট পরে বসতে পারে। স্যার এগুলো স্যার, তখন মডিফায়ার স্যার। হ্যাঁ, সবকটাই মডিফায়ার। মূল সেন্টেন্স কিন্তু আমার এটা এই যে আছে না, এই অংশটা আর এই অংশটা হচ্ছে মূল সেন্টেন্স, আর বাকি অংশটা হচ্ছে এগুলো হচ্ছে পুরোটাই অতিরিক্ত, পুরোটাই কিন্তু অতিরিক্ত। ভিতরে স্যার, অংশগুলো। অ্যাবাউটের আগে স্যার অ্যাবাউটের আগে একটা ইট ইজ ছিল স্যার, আমরা কি যে হুইচ ইজটা একবারে কমন নিয়ে নিছি দুই জায়গা হ্যাঁ থেকে? হ্যাঁ, কমন নিয়ে নিছি, কমন নিয়ে আসি। এই জায়গায় একটা ইট ইজ ছিল যে বলছি, এটাও একটা অ্যাডজেক্টিভ ক্লজ। ইয়েস স্যার। আচ্ছা, আমি স্যার বললাম 1982 পরে কমা হবে না? 1982 পরে কম কই এই জায়গায়? না, না, কমা হবে না। এই জায়গায় কম হবে না তো, এটা কম কম হবে না স্যার। এটা কম হবে না কেন? এটা তো পুরোটা সেন্টেন্স রে ভাই, কিন্তু এটা তো কম হবে না এই জন্যই যে সেন্টেন্সের একটা অংশ হিসেবে চলে গেছে। অ্যাডজেক্টিভ ক্লজ না এটা, অ্যাডজেক্টিভ ক্লজের পরে তো আমরা কমা দিই না। অ্যাডজেক্টিভ ক্লজের শুরুতে কমা বসতে পারে, শেষে তো কমা দেওয়ার দরকার লাগে না। স্যার এইগুলা স্যার অনেক আলোচনা করছেন, একবার শেষেরটা স্যার যদি আলোচনা করতেন। হ্যাঁ হ্যাঁ, এইগুলো আচ্ছা। এরপর দেখেন, এটা আমি রিডিউস করতে পারি। রিডিউস করলে মানে কি? রিডিউস মানেই তো কি ভার্ব প্লাস আইএনজি। রিডিউস মানে কি ভার্বের পিপি, রিডিউস মানে কি পজিশন, মনে আছে? জি আচ্ছা স্যার। দেখেন, রিডিউস ন্যাশনাল মার্টার্স মনুমেন্ট, দেখেন এই যে আমি এই যে হুইচ ইজ বাদ দিয়ে দিলাম, এই যে হুইচ ইজ নাই, ঠিক আছে? নাই কি সরি স্যার, আমি located- বলেন স্যার এই অ্যাবাউট এর আগে স্যার কমা আসলো কেন স্যার? আমি বুঝতেছি না স্যার, যদি একটু clear অ্যাবাউট করতেন। আগে কেন কম আসছে? এই জায়গায় দেখেন, এই যে সেন্টেন্সটা আছে না, এই যে দেখেন এই যে সেন্টেন্সটা, জি এই স্যার, যে মানে ইট ইজ লোকেটেড ইন সাভার, এটা কি ফুল স্টপ দেওয়া যায় না বলেন তো? ফুল জি স্টপ। স্যার, যায়। এরপর এই জায়গায় আরেকটা সেন্টেন্স ছিল মূলত ইট ইজ অ্যাবাউট। ইট ইজ অ্যাবাউট এটা আমি আগেই রেস্ট্রিকশন করে ফেলছি, মানে অ্যাডজেক্টিভ ক্লজ বানায় ফেলছি আর কি, অ্যাপোজিটিভ বানায় ফেলছি। ইট ইজটা আমি উঠায় দিচ্ছি। এই যে ইট ইজ অ্যাবাউট ছিল না, আরেকটা সেন্টেন্স ছিল। এই জন্যই আমি যেহেতু অ্যাপোজিশনটাকে 3 জায়গায় বসে, বাকি শুরুতে বসলে তারপরে কমা, মধ্যে বসলে উভয় পাশে কমা, আর শেষে বসলে তার পূর্বে কমা। যেহেতু শেষে বসাইছি অ্যাপোজিশন, এবং এই জন্য তারপরে কমা বসাইছি। স্যার, এগুলো প্রচুর পড়াইছেন স্যার আমাদের স্যার। এগুলো না, এগুলো তো আপনাদেরকে পড়াইছি তো আমি জানি, ঠিক আছে? এরপরে আজকে শুধুমাত্র কি প্র্যাকটিসের জন্য বললাম না যে আজকে যাতে মানে প্র্যাকটিস করতে পারেন, এই অবস্থা রাখবো। আচ্ছা, এটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এই জিনিসগুলো কিন্তু আপনার জন্য আসলে বেশি ইফেক্টিভ ছিল রে ভাই, এগুলোই বেশি ইফেক্টিভ। আচ্ছা, মানে এই যে আপনি এগুলো সেন্টেন্স বুঝেন বিদায় কিন্তু আপনি ডেলি স্টার বোঝেন, আমি বুঝাইতে পারছি? জি স্যার। আপনি এগুলা বুঝেন বিদায় ডেলি স্টার বোঝেন। ডেলি স্টার তো আর সিঙ্গেল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স থাকে না। এই জায়গায় দেখেন 4টা সেন্টেন্স মিলে, এই জায়গায় কটা সেন্টেন্স টোটালি বলেন তো? 1টা 2টা 3টা 4টা, এই জায়গায় আমি 4টা সেন্টেন্স দিয়ে একটা করে সেন্টেন্স থাকতেছে। এরপরে দেখেন স্টাইল কি তো রিডিউস করছে। দেখেন ন্যাশনাল মার্টার্স মনুমেন্ট লোকেটেড ইন সাভার অ্যাবাউট এত কিলোমিটার ওয়েস্ট নর্থ অফ দ্য ক্যাপিটাল সিটি অফ ঢাকা এন্ড ইনোগ্রেটেড, এই যে ওয়াসটা বাদ দিলাম, হ্যাঁ ইনোগ্রেটেড এট 16 ডিসেম্বর 1982 ইজ দ্য ন্যাশনাল মনুমেন্ট অফ বাংলাদেশ। আবার রিডিউস করলাম, প্লাস কি করলাম? প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং মানে কি? অ্যাডভার্বিয়াল পার্টগুলো আমাকে শুরুতে রাখতে পারবো, শেষে রাখতে পারবো। দেখেন এই যে শুরুতে নিয়ে আসছে না, অর্ডার চেঞ্জ স্যার। হ্যাঁ হ্যাঁ, অর্ডার চেঞ্জ নিয়ে আসছে না। লোকেটেড ইন সাভার অ্যাবাউট 5 কিলোমিটার নর্থ ওয়েস্ট অফ দ্য ক্যাপিটাল সিটি অফ ঢাকা, দেখেন কমা। এরপরে আসছে আমার সাবজেক্ট, এই যে ন্যাশনাল মার্টার্স মনুমেন্ট কি ইনোগ্রেটেড এট 16 ডিসেম্বর 1992 ইজ দ্য ন্যাশনাল মনুমেন্ট অফ বাংলাদেশ। আচ্ছা, এরপর দেখেন রিডিউস এন্ড প্যারাফ্রেজিং, আবার রিডিউসও করলাম প্যারাফ্রেজিং করলাম। ন্যাশনাল মার্টার্স মনুমেন্ট লোকেটেড ইন সাভার অ্যাবাউট 1 কিলোমিটার ওয়েস্ট অফ দ্য ক্যাপিটাল সিটি অফ ঢাকা ইজ দ্য ন্যাশনাল মনুমেন্ট অফ বাংলাদেশ। কমাতে লিখছি দেখেন ইনোগ্রেটেড এট 16 ডিসেম্বর 1992, শেষে নিয়ে গেলাম। আবার দেখেন 5 নম্বর স্টাইল প্যারাফ্রেজিং, ঠিক আছে? রিডিউস এন্ড প্যারাফ্রেজিং লোকেটেড ইন সাভার অ্যাবাউট 35 কিলোমিটার নর্থ ওয়েস্ট অফ দ্য ক্যাপিটাল সিটি অফ ঢাকা ন্যাশনাল মার্টার্স monument is the national monument of Bangladesh inaugurated at 16 December 1992. এগুলো কিন্তু আমরা আপনাকে অনেক পড়াইছি। আপনি এই জিনিসগুলো বুঝেন বিধায় আপনার পৃথিবীর যত সেন্টেন্স পড়াকে বুঝবেন, না বোঝার কথা না। কারণ এই সেন্টেন্স গুলো স্টাইলটাই এটা কি হয়, আমরা মূলত রাইটিং এর মূল মানে শেষের কথা কি ছিল বলেন তো? কি কি লাগবে আমাদের রাইটিং এ বলেন তো? অ্যাডজেক্টিভ ক্লজ বেস রাইটিং, মনে আছে? জি স্যার। রিডিউস অ্যাডজেক্টিভ, অ্যাপোজিটিভ, ক্লজ বেস রাইটিং, Paraphrases. অ্যাডজেক্টিভ স্যার রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ, হ্যাঁ রাইটিং। আরেকটা কি স্টাইল রিডিউস ছিল বলেন অ্যাডজেক্টিভ তো? ক্লজ, একটা রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ স্যার, আর অ্যাপোজিটিভ আর প্যারাফ্রেজিং। হ্যাঁ রিডিউস, অ্যাপোজিশন, রিডিউস ক্লজ নাকি রিডিউস, হ্যাঁ রিডিউস
অ্যাপোজিটিভ আর প্যারাফিজিট। এটা সত্য কথা বলেন, এর বাইরে কোনো স্টাইল জানার দরকার আছে? আর এর বাইরে কিছু স্টাইল আছে? স্যার এর বাইরে লেখার সময় পাওয়া যাবে না স্যার। রাইটিং জগতের বাইরে কিছু আছে আপনি এই পর্যন্ত থেকে, মানে এটা হচ্ছে লাস্ট স্টেজ, ঠিক আছে? রাইটিং এর অ্যাডজেক্টিভ ক্লজ বেস রাইটিং, রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ বেস রাইটিং, অ্যাপোজিশন এবং প্যারাফ্রেজিং, এটা হচ্ছে লাস্ট স্টেজ, এর বাইরে আর কিছু নাই। সবকিছু এর ভিতরে কি ইনক্লুডেড। তাহলে আমি কি ক্লাস আজকে যে রেখে দেব, নেক্সট ক্লাস হচ্ছে এগুলো ইমপ্লিমেন্টেশন দেখাবো, সরাসরি ফোকাস সেটিং নেব, ফোকাস ওকে স্যার, ওকে স্যার। জি আচ্ছা, স্যার। স্যার একটু দেখাই দেন স্যার, অ্যাডভার্ট ক্লোজটা হালকা একটু দেখাই দেন, কোনটা অ্যাডভার্ট ক্লোজ অ্যাডভার্ট দেখাই দেব? আচ্ছা দেখেন স্যার, তাহলে হালকা অ্যাডভার্ট করে। ক্লোজটা। আচ্ছা তাহলে উপরে আসেন, অ্যাডভার্ট ক্লোজ এই যে দেখেন, অ্যাডভার্ব ক্লজ বেস রাইটিং, ঠিক আছে? অ্যাডভার্ব ক্লজ, আচ্ছা নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ বেস রাইটিং এর টোটাল এই ক্লজ মার্ক হচ্ছে 12টা। এই 12টা ছাড়া সবকটাই কি অ্যাডভার্ব ক্লজ বেস রাইটিং, এবং 12টার মধ্যে 5টা হচ্ছে কমন, মানে 7টা, হ্যাঁ 5টা হচ্ছে কমন। এর মানে 7টা ক্লজ মার্কার বাদ দেয় বাকি সবগুলোই কি অ্যাডভার্ব ক্লজ বেস রাইটিং হিসেবে ব্যবহৃত হতে পারে। দেখেন এই সবকটাই অ্যাডভার্ব ক্লজ বেস রাইটিং, সবকটাই। আচ্ছা এরপর দেখেন পজিশন অফ অ্যাডভার্ব ক্লজ, বলছে কি পজিশন অফ অ্যাডভার্ব ক্লজ, এন্ড অ্যাডভার্ব ক্লজ ক্যান বি ইউজড এট দ্য কোথায়, বিগিনিং, ইন দ্য মিডল, এট দ্য এন্ড অফ এ সেন্টেন্স, তাকে শুরুতে, মধ্যে এবং শেষে বসতে পারে, ঠিক আছে? এবার বলছে নোট অ্যাডভার্ব ফ্রেজ অ্যাডভার্ব ক্লজ ক্যান বি ইউজড এনিহোয়ার ইন এ সেন্টেন্স ইফ মিনিং ইজ নট চেঞ্জ। বলছে মিনিং যদি পরিবর্তন হয়ে না যায় তাহলে অ্যাডভার্ব ক্লজ বাক্যের কি যে কোনো জায়গায় বসতে পারে। স্ট্রাকচার হচ্ছে অ্যাডভার্ব ক্লজ বাক্যের শুরুতে বসতে পারে, শেষে বসতে পারে। আর এই যে যদি অ্যাডভার্ব ক্লজ শুরুতে বসে তাহলে যে ক্লজ মার্কার বা সাবঅর্ডিনেট ক্লজ, কমা, তারপর একটা কমা দিতে হয় স্যার। কি তারপরে কি বসবে, কমা হবে, এই যে কমা, এই যে কমা, ঠিক আছে? আর বাক্যে যদি মধ্যে বসে তাহলে কোনো কমা বসে না, নো কমা। যেমন দেখেন ইট ওয়াজ মর্নিং হোয়েন ইউ কেম, এই অ্যাডভার্ব এটা হচ্ছে অ্যাডভার্ব ক্লজ, বাক্যের মধ্যে বসছে যেন কোনো কমা নাই। বাট হোয়েন ইউ কেম এটা বাক্যের শুরুতে নিয়ে আসছে, এই জন্য এরপরে কি কমা বসছে। এর মানে অ্যাডভার্ব ক্লজ বাক্যের দুই জায়গায় বসতে পারে, বাক্যের শুরুতেও বসতে পারে, বাক্যের মধ্যেও বসতে পারে। বাক্যের শুরুতে বসলে বাক্যের পরে কমা বসবে, মানে কমা বসবে, আর মধ্যে বসলে কোনো কমা হবে না। আচ্ছা যেমন অ্যাডভার্ব ক্লজ সাধারণত কি বোঝায় দেখেন, এক নাম্বার ফার্স্ট, আই ওয়াজ সিক, মাই ব্রাদার সেন্ট এ কার, আমি অসুস্থ ছিলাম, আমার ভাই গাড়ি পাঠাচ্ছে। দেখেন এই যে কি রিজন বোঝায় না, রিজন, বিকজ, এরকম বোঝে না? রিজন বা বিকজ বোঝাতে কি ব্যবহৃত হয় অ্যাডভার্ব ক্লজ হিসাবে, বিকজ, এজ অথবা কি সিন্স। দেখেন মাই ব্রাদার সেন্ট এ কার, কেন পাঠাইছে বলেন, বিকজ আই ওয়াজ সিক। এই অ্যাডভার্ব ক্লজটা আমি শুরুতে নিয়ে আসতে পারবো, বিকজ আই ওয়াজ সিন, আমি অসুস্থ থাকার কারণে মাই ব্রাদার কি সেন্ট এ কার। আবার দেখেন এটা আমি বাক্যের মধ্যে রাখতে পারি, মাই ব্রাদার সেন্ট এ কার বিকজ আই ওয়াজ সিক, ঠিক আছে? আচ্ছা এরপর পরের ব্যাপারে দেখেন হিজ পোর হিজ অনেস্ট, মানে কন্ট্রাস্ট বোঝাতে অ্যাডভার্ব ক্লজ মার্কার কি ব্যবহৃত হয়, দো, অলদো এবং ইভেন দো। যেমন অলদো হিজ পোর হিজ অনেস্ট, দেখেন এই ব্যাপারে আমি লিখতে পারি হিজ অনেস্ট অলদো হিজ কি পোর, অলদোর বাক্যের মধ্যে চলে আসতে পারে। আবার আমি হিজ অনেস্ট এই অংশটাকে বাক্যের মধ্যে নিয়ে আসতে পারি। আচ্ছা এগুলো তো বুঝে নেই নাকি? জি স্যার। আচ্ছা এরপর আসেন রিডিউস অ্যাডভার্ব ক্লজ, রিডিউস অ্যাডভার্ব ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ রিডিউস করার জন্য কি উঠে যায় বলেন তো, ডাব্লিউ ওয়ার্ড, মানে হুইচ, দ্যাট এবং কি ভার্ব উঠে যায়। অ্যাডভার্ব ক্লজ রিডিউস করার ফার্স্ট কন্ডিশন হচ্ছে এই জায়গায় ক্লজ মার্কার উঠবে না, কি উঠবে বলেন তো, সাবজেক্ট দুটো এক হতে হবে স্যার। সাবজেক্ট। এবং এই যে দেখেন অ্যাডভার্ব ক্লজ এটা হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ এবং ক্লজ মার্কার, এবং ক্লজ মার্কারের পরে কি বসবে, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের পিপি অথবা অ্যাডজেক্টিভ। অ্যাক্টিভ বয়সে এটা বসবে কোন সময়, অ্যাক্টিভ বয়সে ভার্ব প্লাস আইএনজি, এটা বসবে আপনার কি প্যাসিভ বয়সে। আর অ্যাডজেক্টিভ কখন বসবে বলেন তো, অ্যাডজেক্টিভ বসবে তখনই যখন এটা আপনার কি হবে, বিভার্ব হবে, বিভার্ব হলে অ্যাডজেক্টিভটা বসবে। আচ্ছা কন্ডিশন, একটা ফার্স্ট কন্ডিশন কি, সাবজেক্ট অফ দ্য প্রিন্সিপাল ক্লজ এন্ড অ্যাডভার্ব ক্লজ উইল বি দ্য সেম, মানে প্রিন্সিপাল ক্লজ এবং কি ওই অ্যাডভার্ব ক্লজের সাবজেক্ট কি হইতে হবে বলেন তো, একই হইতে পারে। সাবজেক্ট অফ দ্য প্রিন্সিপাল ক্লজ এন্ড অ্যাডভার্ব ক্লজ উইল বি দ্য সেম, প্রিন্সিপাল ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্ট একই হইতে হবে। কন্ডিশন 2, সাবজেক্ট এন্ড অক্সিলিয়ারি ভার্ব অফ দ্য অ্যাডভার্বিয়াল ক্লজ উইল বি ডিলিটেড। কি বাদ যাবে বলেন তো, মানে অ্যাডভার্বিয়াল ক্লজের সাবজেক্টটা বাদ যাবে আর অক্সিলিয়ারি ভার্বটা বাদ যাবে। এন্ড অ্যাডভার্ব প্লাস মার্কার বসবে প্লাস ভার্ব প্লাস আইএনজি, ভার্বের পিপি, নো ভার্ব। ইফ বি ভার্ব থাকে তাহলে কি ভার্ব তো আর বসবে না। আর বি ভার্বের ক্ষেত্রে কি বসতে পারে, বি ভার্বের ক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি, আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে হবে কি হ্যাভিং। কোন সময় বলেন তো, অ্যাক্টিভ বয়সে। বি ভার্বের ক্ষেত্রে অ্যাক্টিভ বয়সে কি হবে, এটা পরিবর্তে ভার্ব প্লাস আইএনজি, আর হ্যাভ ভার্বের ক্ষেত্রে কি আসবে, হ্যাভিং। দেখেন আমি যদি এটা রিডিউস করি, প্রথম 1 নাম্বার
কি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, শুনতে বলে দেখেন দেখেন অলদো শি ইজ কি শি ইজ, এই যে দেখেন সাবজেক্ট এবং ভার্ব কি আছে, কমন আছে, তাহলে অ্যাডভার্ব ক্লজে সাবজেক্ট মানে সাবজেক্ট এবং ভার্বটা কি যাবে, উঠে যাবে। উঠে গেলে দেন অলদো পোর ইজ অনেস্ট। দেখতে পাচ্ছেন? ঠিক আছে এটা। ঠিক আছে স্যার। আচ্ছা, এরপর দেখেন আবার লিখতে পারি হি ইজ অনেস্ট অলদো কি পোর। হি অলদো পোর ইজ অনেস্ট, মানে একই বাক্য অনেকভাবে লেখা যায়। মিনিমাম আপনার একটা জিনিস শিখছেন যে একই সেন্টেন্স অনেকভাবে লেখা যায়। যদি আপনি একটু বাসায় প্র্যাকটিস করেন তাহলে ইমপ্রুভমেন্ট অবশ্যই হবে। এরপর দেখেন 2 নম্বর সেন্টেন্স, while I was walking in the morning I saw that cow. তাহলে দেখেন I মিল আছে না সাবজেক্ট। আচ্ছা স্যার। আচ্ছা, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ক্লজ, আমি সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্ব তুলে দিব নাকি I saw that cow while I was walking, এটা এভাবে লিখতে পারি আর কি, রিডোসটা এভাবে হবে while walking in the morning, I এবং টু ওয়াজটা উঠে গেছে। তো while walking in the morning I saw that cow, অথবা I saw that cow while walking in the morning, অথবা I while walking in the morning saw that cow। ঠিক আছে এটা ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এরপর দেখেন আরেকটা ব্যাপার দেখেন 3 নম্বরে, while I was a student of Dhaka University I studied hard। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম আমি অনেক বেশি পড়াশোনা করতাম। দেন দ্যাট ভার্ব ক্লজ এবং কি প্রিন্সিপাল করে সাবজেক্ট সেম, রিডিউস করলে কি আবার এটা এভাবে লিখতে পারি না, I studied hard while I was a student of Dhaka University। অ্যাডভার্ব ক্লজ বাকি শুরুতে বসতে পারে, শেষে বসতে পারে। শুরুতে বসলে তারপর কমা বসবে, তখন নিজে কমা বসবে। আচ্ছা, রিডিউস করলে আবার কি হবে, এটা উঠে যাবে না, সাবজেক্ট অ্যাডভার্বিয়াল ক্লজে সাবজেক্ট এবং অক্সিলিয়ারি ভার্ব উঠে যাবে। উঠে যাওয়ার পরে আর কোনো ভার্ব আছে নাই স্যার। নাই, না থাকলে যা আছে ভাবে থাকবে। তো দেখেন while at Dhaka University I studied hard। আচ্ছা, I studied hard while at Dhaka University, I while at Dhaka University studied hard। কি বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, জি যিনি স্যার। অ্যাডভার্ব ক্লজ সম্পর্কে জানতে চাইছিলেন আপনার কি মোটামুটি কনসেপ্ট হয়েছে এটা? হ্যালো, জি স্যার। আচ্ছা, তাহলে আমাদের কাজ হচ্ছে যে অ্যাডভার্ব ক্লজটা কি চলে গেল না, তো আমরা এই ক্লজ বেস রাইটিংটার ইউজ দেখাবো আগামী ক্লাসে। ঠিক আছে, মানে ফোকাস রিজনের সাথে এটা আমরা কি ইউজ দেখাবো, তাইলে আপনি কি মানে লিখতে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করবেন আর কি।